Welcome to TRC Podcasts, sharing real-life stories and incidents. Watch our podcast and subscribe to our channel now. সেখানে কিন্তু শুধুমাত্র স্ত্রী প্রজাতি থাকে, আর সেরকম একটা রিয়েল স্পিরিচুয়াল রিয়েলম আছে। প্রথম কথা হচ্ছে বান মারে মানেই হচ্ছে মারণ, ঠিক আছে? মারণ ক্রিয়াকে আমরা বান বলে আখ্যা দিই। কিন্তু এবার দেখতে হচ্ছে যে সবার উপরে কি বান কার্যকর? না, সবার উপর বান কার্যকর নয়। যার প্রাণ শক্তি খুবই ক্ষীণ, যার কনফিডেন্স খুবই লো, সে খুবই বেশি অত্যাচারিত কিংবা সে খুবই একজন নরম প্রকৃতির মানুষ, তার নিজের উপর কনফিডেন্স নেই, হ্যাঁ, তার উপরে কিন্তু তন্ত্রক্রিয়া যে কোনো রকম ব্ল্যাক ম্যাজিক তাড়াতাড়ি করে। কিন্তু আমার তোমার উপরে তুমি কনফিডেন্ট, হ্যাঁ ঠিক আছে, তোমার উপর যদি কেউ যদি বান মেরেও দেয় এফেক্ট করবে না। হ্যাঁ, কিছু হয়তো আনুষাঙ্গিক হয়তো কিছু তোমার হয়তো শরীর খারাপ হয়ে যেতে পারে, হয়তো বা তোমার হয়তো কাজের কর্মে তোমার হয়তো ফাইন্যান্সিয়াল একটা ব্লক আসতে পারে। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে চক্র, বিভিন্ন চক্রে হিট করা হয়। আচ্ছা, তো নাভির নিচে, মণিপুর চক্রের নিচে যে এই দুটো চক্র আছে, মূলাধার যে আর্থ এলিমেন্ট আর তারপর যে ওয়াটার এলিমেন্ট। ওয়াটার এলিমেন্ট সেখানে জল, আর আর্থ এলিমেন্ট মানে হচ্ছে মাটি। তো সেই জন্য কোনো খাবার দিয়ে ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে, ঠিক টোনা টোটকা একদম। হ্যাঁ, তো ব্ল্যাক ম্যাজিক করার জন্য হয় তাকে কিছু খাওয়াতে হবে কিংবা কিছু পান করাতে হবে, তার একটা হয়তো চুল লাগবে। দেখা গেছিল যে হঠাৎ করে সেই ছেলেটা 18-19 বছরের ছেলে ছিল, তার উপরে প্রেত চালান করা হয়েছিল, এবং সেই প্রেতটি একটি মেয়ের প্রেত ছিল, একটি মহিলার প্রেত ছিল, যে বিয়ের পরে খুব একটা বেশি সেক্সুয়ালি স্যাটিসফাইড ছিল না, সে শারীরিকভাবে অতটা বেশি স্যাটিসফাইড ছিল না। কোন রকম ভাবে সে হয়তো মারা গেছে, অপঘাতে মৃত্যু হয়ে গেছে, হয়তো তার হাজবেন্ড মেরে দিয়েছে। সেই প্রেতকে চালান করা হয়েছিল সেই ছেলেটার শরীরে। এবার ছেলেটার মধ্যে দুটো জিনিস ডমিনেন্ট হয়ে যায়। একটা হচ্ছে সে রাত্রেবেলা, প্রতিদিন রাত্রেবেলা তার মনে হয় যেন সে কারোর সাথে শারীরিক সম্বন্ধ করছে, অজানা। সে প্রতিদিন মনে হচ্ছে না আজকে এর সাথে কালকে ওর সাথে বিভিন্ন, এবং সেখানে কিন্তু সে নিজেরই পরিবারের লোকজনকে তার প্রতি কিন্তু নিজের বোনের প্রতি, নিজের ফ্যামিলি মেম্বারদের প্রতি তার সেক্সুয়াল ডিজায়ার আসছে। তার সাথে সাথে আরেকটা জিনিস এসেছিল, সেটা হচ্ছে যে চিকেনের মুরগির যে মেটে হয় না, তো যখনই বাড়িতে মুরগি আসতো, চিকেন আসতো, সে গিয়ে ওই মেটেটাকে কাঁচা কাঁচা খেয়ে দিত। কাঁচা মাংস খাওয়া এটাও কিন্তু প্রেতের লক্ষণ। হ্যালো ফ্রেন্ডস, আজকে আরেকটা নতুন পডকাস্ট নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। আর আজকের পডকাস্টে আপনাদের জন্য রয়েছে তন্ত্র সাধনার সঙ্গে সায়েন্স, এই দুটোকে আমরা এক করে দেখাতে চলেছি। দ্য রিয়ালিটি অ্যাবাউট তন্ত্র সাধনা, এটা নিয়েও আজকে আমরা কথা বলবো। আজকে আমার সঙ্গে রয়েছে বাবা চাঁদ, আর আজকে ওনার সঙ্গে যেসব বিষয়ে কথা হবে সেটা তন্ত্র সাধনা আর সায়েন্স, এই দুটোকে আমরা মিলিয়ে আমরা আজকে একটা টপিকে কথা বলতে চলেছি। যে আজকে আমাদের ইউটিউব আর বিভিন্ন চ্যানেলে এত ডার্ক রিয়েলিটি দেখানো হচ্ছে তন্ত্র সাধনার উপরে, আজকে আমরা একটু এই জিনিসটা নিয়ে আজকে কথা বলবো। দাদা, থ্যাংক ইউ সো মাচ আমাদের টিআরসি পডকাস্ট চ্যানেলে আসার জন্যে। আর মানে এত তাড়াতাড়ি তোমার সঙ্গে একটা দেখা হয়ে যাওয়ার, এটা হচ্ছে ভগবানের আশীর্বাদ, না থাকলে পর হতো না। আর তুমিও আমার সঙ্গে ফেসবুকে আমাদের কন্ট্যাক্ট, কথা, আর আজকে আমাদের এই পডকাস্ট। আর যখন তুমি আমাকে কন্ট্যাক্ট করেছিলে, আমাদের যে কথোপকথন হয়েছিল, তো তখন মানে আমি খুব এক্সাইটেড হয়ে গেছিলাম তন্ত্র সাধনা নিয়ে। আমার ফার্স্ট টাইম আমার চ্যানেলে তন্ত্র সাধনা নিয়ে আমরা কথা বলতে চলেছি, একটা এনলাইটিং টপিক যেটা লোকেদের সবার পছন্দ। তো সবার আগে একটু তুমি তোমার বিষয়ে একটু যদি বলো, যে তুমি কি কি প্র্যাকটিসেস করে এসছো, তুমি কোন দেশে গিয়ে প্র্যাকটিসেস করে এসছো, একটু তোমার মুখ থেকে শুনতে চাই। আমি তন্ত্র সাধনার যদি দিক দিয়ে বলি, তাহলে আমার প্রথম দীক্ষা হয়েছিল 1997 সালে। তারপরে আমি বিভিন্ন রকম সাধনা, বিভিন্ন রকম সারা দেশে দেশাটন করে ঘুরিয়ে ঘুরিয়ে যোগ সাধনা, তন্ত্র সাধনা, এবং তার সাথে আমি আমার প্রফেশনাল কোয়ালিফিকেশন, আমি একজন সাইকোলজিস্ট, সাইকোথেরাপিস্ট, প্লাস আমি একজন হিপনোথেরাপিস্ট। তো তার সাথে সাথে আমি বিভিন্ন রকম প্রচুর আমি এক্সপেরিমেন্টস, আমার যে কেস স্টাডিগুলো সেগুলোর সাথে আমি রিসার্চ করে তারপরে আমি হার্ভার্ড ইউনিভার্সিটিতে আমি দুটো লেকচার করি, অ্যাজ এ গেস্ট লেকচার লাস্ট ইয়ার আমি করেছিলাম। সেখানে মেটাফিজিক্সের উপরে আমার পুরোপুরি টপিকটা ছিল, এবং সেখানে আমাদের যে এনশিয়েন্ট সায়েন্স, আমাদের যৌগিক যে সাধনা, তন্ত্র সাধনা, এবং তার সাথে আজকে সায়েন্স
সেখানে সাবকনশিয়াস মাইন্ডের যে একটা সায়েন্স, সেটাকে কিভাবে সেটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে সেটা আমি লক্ষ্য করি। এবং আমি দেখি যে আহ, আজকের দিনে সায়েন্সকে বেস করে তন্ত্র সাধনা কিংবা যে কোনো রকম সাধনা হোক, সেটা শুধুমাত্র তন্ত্র সাধনা বলে নয়, যোগ সাধনা, ভক্তি সাধনা, 3 রকমের সাধনা হয়। সবকিছুর সাথেই কিন্তু আমাদের যে এই শরীরের যে সায়েন্স, সেটা কিন্তু খুব ওতপ্রোতভাবে জড়িত। তো আমরা অনেক আগে সাবকনশিয়াস মাইন্ড নিয়ে অনেক রকম রিসার্চ অনেক ডাক্তাররা বাইরে করেছেন, কিন্তু সেটাকে ভালোভাবে এক্সপ্লোর করা, যেটাকে আমরা বলি সম্মোহন বিদ্যা, সেই সম্মোহন বিদ্যাকে খুব খুঁটিয়ে জানা আর সেই বিদ্যার অধিকারী হওয়া, সেই জিনিসটাকে বোঝা, আজকের দিনে দাঁড়িয়ে সায়েন্স বলছে হিপনোসিস। সাবকনশিয়াস মাইন্ডের যে সায়েন্স সেটাকে বলছে হিপনোসিস, যেখানে বিভিন্ন রকম স্টেজের মাধ্যম দিয়ে একটা সাবজেক্টকে আমরা বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স সে করে। তো আমরা সেখানে দেখলাম যে মেইনলি যে সাধনার যে প্রক্রিয়াটা, সেটা কিন্তু আমাদের সাবকনশিয়াস মাইন্ড নিয়েই জড়িত। তো যতক্ষণ না পর্যন্ত সাধকের সেই সাবকনশিয়াস, এই অবচেতন মনটা যতক্ষণ না পর্যন্ত অ্যাক্টিভেট হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত জাগ্রত হচ্ছে, সে নিজেকে দেখতে পারছে, একটা আউট অফ দ্য বডি একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সাধনার যে গূঢ়তম রহস্য, সেটা কিন্তু বোঝাটা খুবই দুষ্কর। সেই জন্য আজকের দিনে সাধকরা কি হয়, কিছুদিন যাবৎ সাধনা করার পরে তারা খেই হারিয়ে ফেলে। কারণ তারা বুঝতে পারে না যে আদৌ কি ঠিক করছি, এক্সপিরিয়েন্সগুলো সেটা কি ঠিক হচ্ছে আমার সাথে, আমার জীবনটা যে হঠাৎ করে এরকমভাবে পাল্টে গেল, সেটার পিছনে কারণটা কি। কারণ তারা তাদের যে অবচেতন মনের যে আমাদের 95%, আমরা কনসিয়াস মাইন্ডে বলি আমরা 5% আমাদের কনসিয়াস মাইন্ড কাজ করে আমাদের ব্রেনের, বাকি 95% কোথায় কাজ করে? আমাদের ঘুমের মধ্যে কাজ করে। সেই সাবকনসিয়াস মাইন্ড, সেই 95%কে যদি কেউ আনলক করে নেয়, যদি কেউ 5%-এর সাথে যদি 95%কে যদি অ্যাড করে নিতে পারে, তাহলে কিন্তু তার অ্যাবিলিটি কিন্তু একটা সুপার হিউম্যান অ্যাবিলিটি দাঁড়িয়ে যায়। সেই জন্য আমরা হিপনোসিসের বিভিন্ন রকম আমরা বিভিন্ন এক্সপেরিমেন্ট করে দেখেছি, যদি একটা মানুষকে যদি সেরকমভাবে যদি কমান্ড দেওয়া হয়, একটা মানুষের শরীর অ্যাজ এ স্টিল হার্ড হয়ে যায়। আমরা একটা এক্সপেরিমেন্ট করি যেখানে দুটো চেয়ার রেখে মাঝখানে একটা মানুষকে শুইয়ে সেই মানুষটাকে পুরোপুরি যদি আমরা কমান্ড দিই যে সে মানুষটা স্টিলের বডি হয়ে যায়, তাহলে সেই বডি কিন্তু একদম পুরো স্টিলের হয়ে যায়। তার উপর যদি দুটো মানুষ দাঁড়িয়ে পড়ে, তাহলেও কিন্তু সে কিন্তু নড়ে না, সে কিন্তু পড়ে যায় না। আর সেটা কিন্তু একটা অদ্ভুত একটা পাওয়ার, অদ্ভুত একটা শক্তি। তো সেই জিনিসটাকে নিয়ে ঘাটতে 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 আজকের দিনে আমি খুব একটা বেশি কিছু জানি না, যেটুকু আমি শিখেছি আমার গুরুর দয়ায়। এটা কি বলছো, তোমার 15 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে, তুমি না। অস্ট্রেলিয়ায় আছো, তোমার ক্লায়েন্টস রয়েছে অস্ট্রেলিয়াতে, তুমি কি হ্যাঁ, বলছো? অস্ট্রেলিয়া শুধু নয়, আমার কানাডা, ইউএসএ, তাহলে? ইটালি, এখন একজন নতুন স্টুডেন্ট আছে রাশিয়া থেকে আসবে। তো বিভিন্ন স্টুডেন্টরা বাইরে থেকে আসে, কারণ তারা সায়েন্সটা বোঝে। কিন্তু সায়েন্সটার সাথে স্পিরিচুয়ালিটি কিভাবে জড়িত, স্পিরিচুয়ালিটি, দ্য স্পিরিট সায়েন্স। আমরা সবাই তো স্পিরিট, আমরা বলি যে আমরা স্পিরিট, Correct. কিন্তু সেখানেও একটা ভুল ধারণা যে স্পিরিট আর সোল, তার মধ্যে কি তফাৎ। একটা আত্মা আর তার যে আনুষঙ্গিক যে বিষয়গুলো, যেমন ধরো যে আমি বিরিয়ানি খেতে খুব ভালোবাসি। এবার আমি বিরিয়ানি খাচ্ছি, ঠিক আছে, আমার 40 বছর 50 বছর ধরে আমি কন্টিনিউয়াসলি। এবার একটা টাইমও আসলো যখন আমি বিরিয়ানি খেতে পারছি না, কিন্তু আমার খুব ইচ্ছা হচ্ছে বিরিয়ানি খেতে, কিংবা ডাক্তার বলে দিয়েছে যে বিরিয়ানি খাওয়া যাবে না। তো সেই যে মনের মধ্যে একটা ইচ্ছা রয়ে গেল, একটা রিগ্রেশন রয়ে গেল, মারা যাওয়ার পরে সেই যে ইচ্ছাটা, সেই ইচ্ছাটাকে আমরা বলি হচ্ছে স্পিরিট। মানে প্রপার্টিজ অফ এ সোল ইজ নোন এজ এ স্পিরিট। আর যে সোল, যে আত্মা, তার কোনো রকম কোনো গুণ হয় না, সে নির্গুণ। সে তার না সে তামসিক, না সে রাজসিক, না সে সাত্ত্বিক। তার কিন্তু পুরোপুরি একটা ব্রহ্মাণ্ডীয় চেতনার সাথে তার একটা কানেকশন। জাস্ট একটা নর্মাল এনার্জি, একটা নর্মাল জাস্ট এনার্জি, একটা ডেন্স এনার্জি, যার কোনো ব্রেন নেই, যার কোনো থিঙ্কিং এবিলিটি নেই, তার কিছু নেই, কিছু নেই। কিন্তু সেই যা প্রপার্টিস গুলো ডেভেলপ করছে তার নিজের জীবনে, কিংবা পরপর পরপর যে জীবনে যে ক্যারেক্টারিস্টিক গুলো ডেভেলপ করছে, সেই ক্যারেক্টারিস্টিক গুলো কিন্তু ফিরে আসে, সেগুলোকে আমরা বলি স্পিরিট। রাইট। তো সেই জন্য আমরা দেখি যখন কেউ মারা যায়, তো আমরা তাদেরকে যে ত্রয়োদশী যে কাজ হয়, 13 দিনের কাজ হয়, কিংবা 11 দিনের কাজ হয়, সেখানে আমরা তাকে নিবেদন করছি কি কি,
তার আমরা নিবেদন করছি তার প্রিয় জিনিস, প্রিয় খাবার, হুম, প্রিয় জামা কাপড়, হুম। কিংবা তার যে যে বিষয়বস্তুগুলো যেগুলো সে পছন্দ পছন্দ করতো। করতো, রাইট। কেন? তার যে সুপ্ত বাসনাগুলো রয়ে গেছে, যেটা নিয়ে সে শরীর ছেড়েছে, হুম, তাতে সেটা যাতে পূরণ হয়। একটা আত্মার আমাদের যখন শরীর ধারণ করে, একটা মনুষ্য শরীর ধারণ করার সঙ্গে সঙ্গে সে পঞ্চভূতে আকার নেয়। হুম, সেখানে কিন্তু মূলাধার চক্র, সেখানে কিন্তু আর্থ এলিমেন্ট বলছে। হুম, তারপর বলছে স্বাধিষ্ঠান চক্র, সেটাকে বলছে ওয়াটার এলিমেন্ট। তারপর বলছে মণিপুর চক্র, যেটা আমাদের নাভি চক্র, সেটাকে বলছে ফায়ার এলিমেন্ট, মানে সোলার প্লেক্সাস। তার উপরে যদি যাই, আমাদের অনাহত চক্র, সেটাকে বলছে বায়ু তত্ত্ব। এবং আমাদের আকাশ তত্ত্ব হচ্ছে বিশুদ্ধি চক্র, এবং তার উপরে আজ্ঞা চক্র। এই যে পাঁচটা, বিশুদ্ধি, অনাহত, মণিপুর, স্বাধিষ্ঠান আর মূলাধার, এই পাঁচটা তত্ত্ব নিয়ে আমাদের শরীর, পঞ্চতত্ত্ব। হুম। ক্ষিতি, অপ, তেজ, মারুত, বোম। শরীর ছেড়ে দেওয়ার পরে সে কিন্তু তিন তত্ত্বে বিলীন হয়। তিন তত্ত্ব কি কি? তার শরীর নেই, তো সেজন্য তার যে আর্থ এলিমেন্ট সেটা সেটা কিন্তু পাবে না। নেই। হুম, সে জলের আর এলিমেন্ট নেই, সে আর জল ধারণ করতে পারছে না। হুম। সেজন্য স্বাধিষ্ঠান চক্র, সেই ওয়াটার এলিমেন্ট নেই। সেই জন্য কোনো মৃত ব্যক্তিকে আমরা কি দিই? জল দিই, জল দিই। মাটি দিই, কবরে মাটি দিলাম, কিংবা যে খাবার আমরা যে কোনো জিনিস যে দিচ্ছি, সেটা কিন্তু আর্থ এলিমেন্টের একটা একটা রিলেশন। পার্ট দিচ্ছে, হ্যাঁ। তা আমরা দিচ্ছি কি, তার যে পূরণ, পঞ্চভূত থেকে এসে তিন তত্ত্বে এখন চলে গেছে, তাকে যে পিছনে যে ছেড়ে চলে এসে, তাকে সেজন্য আমরা জল দিচ্ছি, তাকে আমরা খাবার দিচ্ছি। হ্যাঁ, তো এটা হচ্ছে তার বেসিক সায়েন্স, কিন্তু আমরা সেটাকে দিচ্ছি খুবই একটা অজ্ঞানবশত ভাবে। আমরা জানি না যে সেখানে কি হচ্ছে। কিন্তু সেখানে সেই স্পিরিটগুলো, যে ওর যে সোলের আশেপাশে যে ক্যারেক্টারিস্টিকগুলো, সেগুলোকে একটা সীমিত করার, সমন আর দমন, এই দুটো জিনিস সেখানে কিন্তু কাজ করে। সে সমন হয়, সে তার যে ইচ্ছাগুলো, সেই ইচ্ছাগুলো যখনই সমন হয়ে যাচ্ছে, সে কিন্তু তার যে পরের জার্নি, সে পরের জার্নিটা কিন্তু সে করতে পারছি, করতে পারছে ইজিলি। তো এই যে এই বিষয়টা, সেই বিষয়টা আজকের দিনে যারা তন্ত্র সাধক, যারা তন্ত্র সাধনা করতে চায়, তারা ছোটে তন্ত্র মন্ত্র যন্ত্রের পিছনে। হুম, বিভিন্ন কালী সাধনা, বিভিন্ন ভৈরব সাধনা, প্রেত সাধনা, যক্ষিণী সাধনা, যোগিনী সাধনা, ডাকিনী সাধনা, এসব তত্ত্ব, এসব সাধনা বিভিন্ন রকম। কিন্তু সেখানে ব্যাপারটা কি হচ্ছে, আমাদের যে সপ্ত আচার, সেই সপ্ত আচারের একটা বড় একটা মাহাত্ম্য, যে তন্ত্র সাধনা করতে গেলে প্রথম কিন্তু সে বেদাচার দিয়ে শুরু করতে হবে। হুম, বেদাচার, বৈষ্ণবাচার, শৈবাচার, সিদ্ধান্তাচার, এরম করে করে তারপরে যখন সে দক্ষিণাচারে আসছে, তখন সে কালী সাধনায় বসছে। তখন তারপরে আসছে বামাচার, যেখানে সে বাম অঙ্গে সেখানে সাধনা করছে, বাম, লেফট হ্যান্ড পাথ। তো এই পুরো জিনিসটা হচ্ছে কৌলাচার, কুল আচার। তো এবার সবাই কুল বলতে ভাবে যে ফ্যামিলি, কিংবা যে পরম্পরাগত যে কুল। কিন্তু আমার যে প্রথম গুরুদেব, স্বামী পরমহংস স্বরূপানন্দজি, উনি আমাকে একটা কথা বলেছিলেন, যে কুলগুরুর অর্থ হচ্ছে যে গুরু তোমার কুলকুণ্ডলিনী জাগিয়ে দেবে, সেই হচ্ছে কুলগুরু। তো সেখানে কুলের আমরা অর্থ অন্যভাবে দেখেছি, যে হ্যাঁ ঠিক আছে, একটা বংশ পরম্পরাগত, হ্যাঁ বংশ পরম্পরাগত ভাবেই একটা বিদ্যা প্রদান করা হয়। ঠিক। জ্ঞান অর্জন করতে হয়, শাস্ত্র শিখতে হয়, তন্ত্র শিখতে হয়, কিন্তু বিদ্যা দেওয়া হয়। বিদ্যা কিন্তু কারণ নয়, ঠিক। গুরুরও নয়, হুম, তার গুরুরও নয়, তার সেরকম যদি দেখতে হয়, তাহলে গুরুর গুরু সে করতে গেলে 3000-5000 বছর পিছনে ঠিক, চলে যেতে হবে। ঠিক, ঠিক, হ্যাঁ। সেখান থেকে বিদ্যা আসছে। হুম, তো তেমনি একটা বিদ্যা হচ্ছে কিন্তু সম্মোহনী বিদ্যা। তেমনি আরো অনেক বিদ্যা আছে। তেমনি সব থেকে উচ্চ পর্যায়ের যেটা ব্রহ্মবিদ্যা বলে। আচ্ছা। হ্যাঁ, ব্রহ্মবিদ্যা যখন একজন পারদর্শী হয়ে যায়, তখন সে এমনি নিজের শরীর ছেড়ে বেরিয়ে যেতে পারে। হুম, হ্যাঁ, যেটা আমাদের বিভিন্ন তন্ত্র সাধকরা যেটা প্র্যাকটিস করে। তো এই ব্যাপারগুলো, জিনিসগুলো আজকের দিনে বোঝাটা খুব দরকার, যে আমি যে খাবার খাচ্ছি, কিংবা আমাদের যে শরীর, এটা তো একটা তন্ত্র, হুম, তাই নয় কি? ঠিক, ঠিক। আমি যে খাবার খাচ্ছি, এটা তো পাচনতন্ত্র। হুম, পাচনতন্ত্র বলছি আমরা নিঃশ্বাস নিচ্ছি, এটা কিন্তু শ্বাসতন্ত্র। হুম। শ্বাসযন্ত্র আছে, শ্বাসতন্ত্র আছে। আর শ্বাসের মন্ত্র কি? শ্বাসের মন্ত্র হচ্ছে হংস। হংস। তো এই হংস, আমরা সেই হংসকে যখন পেরিয়ে যাচ্ছে কেউ, তখন আমরা তাকে বলছি পরম হংস। হুম, তো হংস শব্দটা কোত্থেকে এসছে? হংস শব্দটা এসছে আমরা যে নিঃশ্বাস নিচ্ছি,
সেটাতে আমরা ভেতরে যে নাদ ওঠে সেটাকে বলি আমরা হং, হুম আর যখন ছাড়ছি সেটা হচ্ছে স। তো এটাকে বলা হয় আমাদের সব থেকে মানে আদি মন্ত্র, আদি গায়ত্রী মন্ত্র, যেটা একটা বাচ্চা যখন মায়ের পেট থেকে যখন বেরোলো প্রথম যে নিঃশ্বাসটা নিচ্ছে সেটা কিন্তু হংস। তো সেই হংসটাকে আগে জানতে হবে যে সে নিঃশ্বাসটা মিনিটে কতবার নিচ্ছে। একজন তন্ত্র সাধক, যে আজকালকার যে বাডিং যে সাধক, হুম তারা কি জানে যে মিনিটে সে কতবার নিঃশ্বাস নিচ্ছে? কিংবা যে খাবারটা খাচ্ছে সেটা পেটের কোন দিকে যাচ্ছে, বাঁ দিকে যাচ্ছে না ডান দিকে যাচ্ছে? কিংবা আমাদের যে পুরো সিস্টেম, আমাদের পুরো শরীরের সিস্টেম, সেই শরীর সিস্টেম সম্বন্ধে সে কিন্তু অবগত নয়। হুম তো সেই জন্য একটা পারম্পরিক ভাবে তন্ত্র সাধনা যদি করতে হয়, আগে জানতে হবে যে আমাদের শরীরটাকে। কারণ কি হয়, মন্ত্র যখনই আমি গিয়ে সিদ্ধ সাধনা করতে বসছি, পুরস্চরণ করতে বসছি, বিভিন্ন রকম এন্টিটিস আশেপাশ থেকে আসে। কারণ কেন? কারণ সে সাধক আপ্রজ্বলিত হয়ে যায়, সে মন্ত্র সাধনা করছে, কিন্তু তার শরীরে কি সেই ক্ষমতা আছে সেই সাধনা করার মতো? আশেপাশের যে এন্টিটিস গুলো আসছে সেখানে সব রকম আসবে, প্রথম আসবে সে তার পিত্র। হুম হ্যাঁ, ঠিক ঠিক তো আমাদের যে অরা যদি আমি বলি, অরার যে লাস্ট একটা ফাইনেস্ট লেয়ার, সেটাকে বলি আমরা অ্যানসেস্ট্রাল এনার্জি। হুম হ্যাঁ, রেকিতে সেটা শেখানো হয়। যেটা প্রোটেক্ট করে তোমাকে সবসময়। হ্যাঁ, পিত্র হচ্ছে আমাদের অ্যানসেস্ট্রাল এনার্জি, হুম যেখানে আমার ঠাকুরদা, তার বা বাবা তার বাবা, তো এরা কিন্তু আমি তাদের সাথে কিন্তু আমি কানেক্টেড হুম অলওয়েজ। আমি শরীর ধারণ করেছি, একটা ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি, মানে তারা কিন্তু আমার সাথে কানেক্ট হয়ে গেল। এবার তারা কিন্তু আমার হচ্ছে গার্ডিয়ান এঞ্জেল। ঠিক ঠিক। অনেক ক্ষেত্রে দেখা গেছে এই পিত্ররাই তোমাকে কিন্তু অনেক সময় অনেক জায়গা থেকে প্রোটেক্ট করে বার করে নিয়ে যায়। এক্স্যাক্টলি। আর তারাই ফার্স্ট প্রোটেক্ট করে। এক্স্যাক্টলি, ওরাই কিন্তু ফার্স্ট। যে কোনো দেবতার কৃপা তখনই লাভ হতে পারে যখন তার পিত্র শান্ত, কিংবা সেই পিত্র যখন একদম পুরো ওয়েল এস্টাবলিশড, তখনই সেটা। নইলে পিত্র কি হয়, পিত্রই কিন্তু প্রেত হয়। হ্যাঁ ঠিক ঠিক। এই জন্য অনেক সময় পিতৃদোষ পড়ে। হ্যাঁ, পিতৃদোষ পড়ে মানে তোমার পিতৃরা তোমাকে আর বাঁচাতে পারছে না, এফেক্টিভলি তার অ্যান্টি হয়ে গেছে। এক্স্যাক্টলি, তার শক্তিটা ক্ষয় হয়ে গেছে। হ্যাঁ তাকে আমি তর্পণ করছি না, তাকে আমি জল আর মাটি, এই জিনিস যখন তর্পণ করি তখন কি করি, গঙ্গার মাটি আর গঙ্গার জল, গঙ্গার জল আর কিছু নৈবেদ্য ফুল, এই তো এই জিনিস দিয়ে তর্পণ হচ্ছে। কিন্তু যদি একজন কেউ তর্পণ যদি না করে নিজের অ্যানসেস্টার, সে যেভাবেই হোক না কেন, বাইরের দেশে যারা আমার স্টুডেন্টরা আছে তাদের অ্যানসেস্টারকে তারা তো আর গঙ্গা স্নান করতে পারবে না, তাদের যেটা পাবে সেই দিয়ে করতে হবে, বাট এলিমেন্টসটা তোমার সেম এলিমেন্টসটা রাখলে। সেমই থাকছে। কিন্তু সেটা খুব ইম্পর্টেন্ট। ঠিক। এবার অনেকে বলে যে পিত্র সাধনা করতে নেই, প্রেত সাধনা করতে নেই। পিত্রই কিন্তু প্রেত, সেটা খারাপ হয়ে গেলে কিন্তু প্রেত তার অ্যাটাক করবে। আসলে যেই শরীর ছেড়ে দিয়েছে সে তো প্রেতজনিতেই প্রথম যাচ্ছে। এক্স্যাক্টলি, তোমার পিতৃরাও তো প্রেতজনিতেই রয়েছে, কিন্তু সে যেহেতু তোমার সঙ্গে কানেক্টেড, তোমার পিতৃ, তাদেরকে যদি তুমি পুজো করো বা তাদেরকে তুমি যদি আবাহন করো বা তাদেরকে ওইটুকুনি যেটা তুমি বলে তর্পণটা করো, তারা প্রেত হয়ে তোমার ক্ষতি করবে না, উল্টা তোমার প্রোটেকশন করবে, হেল্প করবে, আরো তাকে আত্মিক সহায়তা করবে যাতে সে আরো বেশি এগিয়ে যায়। তো সেই জন্য অনেকে ভাবে যে পিতৃ মানে যখনই সাধনা শুরু করে তখন সে দেখতে পায় তার দাদুকে দেখতে পেলো হঠাৎ করে, কিংবা হঠাৎ করে দেখতে পেলো একটা ছায়া পাশ থেকে চলে গেল, তো সেটা কিন্তু কোনো ভূত প্রেত নয়, তার পিতরই হতে পারে, তার পিতরই। হ্যাঁ, তার যে এনার্জি, সেই এনার্জিটাই কিন্তু সে নিজেকেই দেখছে কিন্তু আলটিমেটলি, আর তারা কিন্তু তার মাধ্যম দিয়েই কিন্তু সেই সংসারে বিরাজ করে। হ্যাঁ, তো এই জিনিসগুলো বোঝাটা এবং সেই জিনিসটা কিভাবে কানেক্ট করা যায়, আমরা সবাই চাইলে পিতরকে কানেক্ট করতে পারি। একটা সিম্পল আমাদের যে প্রাণ সাধনা, প্রাণায়াম সাধনা, সিম্পল প্রাণায়াম সাধনার মাধ্যম দিয়ে কিন্তু আমরা পিতরের সাথে কানেক্ট করতে পারি। তার সাথে কিন্তু রেগুলার আমরা উঠা বসা করতে পারি, তার সাথে কন্ট্যাক্ট করতে পারি, আমরা যা চাই তা ম্যানিফেস্ট করতে পারি। সেখানে আর কোনো রকম কিছু কিন্তু প্রয়োজন নেই। আমি গিয়ে শ্মশানে সাধনা করি কিন্তু আমার হাতে কোনো রকম তাবিজ কবচ নেই, আমার গলায় কোনো তাবিজ কবচ ঝুলছে না। কেন? কারণ আমি জানি আমার পিতর খুব স্ট্রং, আমি আমার পিতরকে স্ট্রং করে রেখেছি। আমি সেই অবস্থায় যদি আমি শ্মশানে যদি গিয়ে বসেও যাই, তারাপীঠে গিয়ে পঞ্চমুণ্ডির আসনে যদি গিয়ে বসেও যাই, সারা রাত যদি ওখানে সাধনাও করি, তাতেও আমার কিছু হবে না, আমায় কেউই অ্যাটাক করবে না, কারোর অত সাহস নেই। কারণ আমার কাছে প্রোটেকশন, আমার যে কুলদেবীর প্রোটেকশন, আমার যে পিতৃদেবতা, পিতৃরও আবার 3টে ক্যাটাগরি আছে। একটা হচ্ছে পিতৃ, প্রথম হচ্ছে পিতৃ থেকে যদি নেগেটিভ চলে যায় প্রেত হয়ে যাবে, আবার পিতৃ যদি পজিটিভ হয় সেটা পিতৃ দেবতা হয়ে যাবে। তা আমার কাজ হচ্ছে প্রথম পিতৃকে প্রেত না বানিয়ে পিতৃকে
পিতৃদেবতা করে দেওয়া। তো সেই জন্য প্রথম আমাদের কি বলছে যে আগে বাবা মায়ের পুজো করো। ঠিক। বাবা মা হচ্ছে প্রথম গুরু। 16 কলার মধ্যে প্রথম 4 কলা কিন্তু বাবা মাই দিচ্ছে, যেটাকে আমরা বলছি ক্রোমোজোম। তো সেই বাবা মাকে ছেড়ে সে আজকে বাইরে বেরিয়ে গিয়ে সাধনা করছে, তার সাধনা সফল হবে না। আগে তার বাবা মাকে দেখতে হবে, আগে তার ফ্যামিলিকে দেখতে হবে যে ফ্যামিলি, হ্যাঁ, তারা কি চাইছে, আমি তাদের জন্য কি করতে পারি, আমার জন্য কিংবা আমার সমাজের বাকি মানুষের সাহায্য তো পরে, আগে তো আমার সাহায্য করতে হবে, কিংবা আমার যারা আনুষঙ্গিক যারা আছে তাদেরকে আমাকে দেখতে হবে যে হ্যাঁ ঠিক আছে, তারা ঠিক আছে কিনা। তো সেই হচ্ছে প্রথম গুরু, তারপরে তো অন্য গুরু, আধ্যাত্মিক গুরু তারপরে আসে। তো এই ব্যাপারটা নিয়ে আর কি। আমাকে তুমি বলো, তোমার এই যে তুমি বলে যে একটা জিনিস আমার খুব ভালো লাগলো, যে তুমি সায়েন্স আর তন্ত্র এই দুটোকে এক করেছো। আর এখান থেকে কিন্তু অনেক কিছু ডিফাইন করা যায়। কারণ কি, আমরা যেসব তন্ত্র সাধনা যারা করে তারা কিন্তু সায়েন্সকে বিশ্বাস করে না, বা সায়েন্সকে কিন্তু দূরেই রাখে। হ্যাঁ, এখানে ব্যাপারটা হচ্ছে একটা লজিক্যাল মাইন্ড, একটা হচ্ছে আমাদের সাবকনশিয়াস মাইন্ড। সাবকনশিয়াস মাইন্ড কিন্তু লজিক বোঝে না। কারেক্ট। আমি যদি বলি যে পার্থ, তুমি চোখ বন্ধ করে আমি যেটা বলছি সেটা ভাববে না। তুমি ভেবো না যে চোখ বন্ধ করে একটা গোলাপি রঙের বাচ্চা হাতি, তুমি ভেবো না। তুমি যদি এটা, আমি যদি তোমাকে বলি না ভাবতে, তাও কিন্তু তুমি ওটাই ভাববে। ঠিক। তো এটা হচ্ছে আমাদের, সে কিন্তু লজিকে চলছে না, সাবকনশিয়াস মাইন্ড। আমরা একবার ঘুমিয়ে পড়লে আমরা কিন্তু জানি না আমরা কোন দেশে চলে যাচ্ছি বা কি হচ্ছে আমাদের সঙ্গে আমি জানি না। হ্যাঁ, তো একজন তন্ত্র সাধক তখনই তন্ত্র সাধক যে তার স্বপ্নতেও সে নিজের পুরো কন্ট্রোল রাখতে পারে। সেখানে যদি দেখে যে একটা সাপ আমায় কামড়াতে আসছে, সে সাধকের এটুকু ক্ষমতা, সাবকনশিয়াস মাইন্ডে সেই সাপটাকে ধরে ফেলবে। সেই পর্যায়ে যদি পৌঁছে যায় সাধক, তার মানে তার সিদ্ধিকরণ হয়ে গেছে। সে যে কোনো দেবতার সে বসুক, সাধনা করতে বসুক, তার সিদ্ধি হবেই হবে, কারণ তার যে সাবকনশিয়াস মাইন্ড সেটাকে সে অ্যাক্টিভেট করে দিয়েছে। তবে এখানে সায়েন্স অনেক কিছু এক্সপ্লেন করতে পারে না, যেটা আমরা শাস্ত্র করে। কিছুটা তো তোমার একটা যে সায়েন্স যেখানে থেমে যায়, স্পিরিচুয়ালিটি সেখান থেকে শুরু হয়, এটাও বলা আছে। সায়েন্স মানে বিজ্ঞান। রাইট। আমাদের যে পঞ্চকোষ, আমাদের সাধনার একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে কোষ সাধনা, যেখানে আমাদের পঞ্চকোষের ব্যাপারে বলা হচ্ছে। যেখানে প্রথম হচ্ছে অন্নময় কোষ, মানে হচ্ছে আমাদের যে এই শরীর, স্থূল শরীর, আমরা খাবার খাচ্ছি, অন্ন খাচ্ছি, তাতে আমাদের এই স্থূল শরীরটা তৈরি হচ্ছে, এটা হলো অন্নময় কোষ। এরপরে কি আছে, প্রাণময় কোষ, আমরা যে নিঃশ্বাস নিচ্ছি সেটা প্রাণ বায়ু, সেই প্রাণময় কোষ। তারপরে কি আসছে, শরীর আর প্রাণ চলে গেল, তারপরে কি হলো, মনোময় কোষ। তারপর সে মনের সাধনা করছে, মনোময় কোষের সাধনা করছে। তারপরে আসছে বিজ্ঞানময় কোষ। বিজ্ঞানময় কোষ মানে হচ্ছে সে শরীরকেও দেখলো, মনকেও দেখলো, প্রাণকেও দেখলো, এবং তিনটের মধ্যে যে কি কম্বিনেশন সেটাকে যখন এক্সপ্লোর করছে, তখন সেটা বিজ্ঞানময় কোষ। সেই বিজ্ঞান, আমরা আজকে সায়েন্স বলতে যে আমরা ফিজিক্স কেমিস্ট্রি বুঝি, সেটা কিন্তু বিজ্ঞান নয়। ঠিক। হ্যাঁ, তারপরে একদম লাস্ট আছে হচ্ছে আনন্দময় কোষ। এই আনন্দময় কোষে পৌঁছানোর পরেই সাধকের পরমানন্দ লাভ হয়। আচ্ছা, মানে পরমানন্দ বলতে তুমি ইচ্ছা মৃত্যু যেটা আছে, মানে নিজের মানে সমাধিতে চলে যেতে পারে নিজে, তাই তো? হ্যাঁ, সমাধি ব্যাপারটা হচ্ছে যে সমাধি আমাদের সবারই হয়। হ্যাঁ, যে আমরা যখন ঘুমাই সেটা কিন্তু এক ধরনের সমাধি। আচ্ছা। এবারে সেটাকে আরো জটিল করে আজকে বলা হচ্ছে যে সমাধি আজকে এত বড় কিছু একটা, অত বড় কিছু একটা, এরকম কিছু ব্যাপার নেই। একটা মানুষকে যদি হিপনোটাইজ করে দেওয়া হয়, একটা মানুষকে হিপনোটাইজ করতে 1 মিনিট 2 মিনিট সময় লাগে। যখনই তার সাবকনশিয়াস মাইন্ড অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, সে কিন্তু আলটিমেটলি সমাধিতেই চলে যাচ্ছে, তার বাহ্যিক জ্ঞান কিন্তু লোপ পেয়ে যাচ্ছে। তখন সে একটা অন্য জায়গায় বিচরণ করছে, সেখানে কিন্তু সবাইকে আশেপাশে আমাদের যে 7টা কালার, তার বাইরে কালার দেখতে পাচ্ছে। আমাদের যে ফ্রিকোয়েন্সি 20 হার্টজ টু 20,000 হার্টজ পর্যন্ত যে আমরা সাউন্ড ফ্রিকোয়েন্সি শুনতে পাই, তার বাইরে গিয়ে শুনতে পারছে। তার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা শরীরের ক্ষমতার থেকে বেশি বেড়ে গেল। এবার সেই অবস্থাতে যদি সে কন্টিনিউয়াসলি যদি থাকতে 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 একটা টাইম আসে যখন সে পুরোপুরি সে নিজের সেই অবচেতন, যেমন আমাদের স্বামী বিবেকানন্দের একটা বড় এক্সাম্পল। যখন স্বামী বিবেকানন্দ যখন ছোট ছিলেন, তখন এরকম লাইব্রেরি থেকে বই নিয়ে আসতেন, এবং সেই বইটা পরের দিন নিয়ে গিয়ে আবার অন্য নতুন বই নিয়ে চলে আসতেন। একদিনের মধ্যে বই পড়া হয়ে যায়। হ্যাঁ, একদিনের মধ্যে বই পড়া তখনই হতে পারে সে কিন্তু তার পুরো পুঙ্খানুপুঙ্খ ডিটেলস বলে দিচ্ছে, যে কোথায় কোন ডট আছে, কোথায় কোন কমা আছে, আর কোথায় কোন জায়গায় কি লেখা আছে, সবকিছু বলে দিচ্ছে। হাউ ইজ ইট পসিবল? এটা তখনই পসিবল
যখন তার অবচেতন মন জাগৃত হয়ে গেছে। তো সেই জন্য আজকের দিনের তন্ত্রগুরু যে সঠিক তন্ত্রগুরু, সে তন্ত্রগুরু তখনই যে সাধকের যে শিষ্য আসছে প্রত্যক্ষভাবে তার শরীর থেকে, তার তনু থেকে ত্রাণ করিয়ে দেবে। যদি প্রত্যক্ষভাবে গুরু যদি শিষ্যর তনু থেকে ত্রাণ করিয়ে না দেখাতে পারে, তাহলে সে তন্ত্রগুরু নয়। আমাদের কিন্তু ম্যাক্সিমাম এক্সপেরিমেন্ট আমরা কি করি, আমরা কিন্তু সাবজেক্টকে বাইরে বার করে নিয়ে আসি, শরীরটাকে কিন্তু তাকে বাইরে থেকে দেখাই। সে শরীরের বাইরে এসে দেখছে যে আমি শুয়ে আছি, একটা ভয়, একটা ভীতিকর পরিস্থিতি। আমি হঠাৎ করে আমি শরীরে ছিলাম, শরীর থেকে সবকিছু দেখছি, হঠাৎ করে এমন একটা ব্যাপার হলো যে আমি শরীর থেকে বেরিয়ে গেলাম, আমি দেখছি যে আমি শুয়ে আছি, কিংবা আমি অন্য কিছু কাজ করছি। তো সেইটাকে বলা হচ্ছে সমাধি। হ্যাঁ, তো এখানে একটা সমাধির একটা সম্যতা থাকে, যেখানে মানুষ একটা অন্য জগতে বিচরণ করতে পারে। সেখানে নির্বিকল্প সমাধি, সবিকল্প সমাধি, পূর্ণ সমাধি, বিভিন্ন রকম সমাধি বলা হয়েছে। কিন্তু সমাধি মানে মোক্ষ লাভ নয়। মোক্ষ লাভটা আলাদা। সমাধি মানে হচ্ছে আমি মোক্ষটা আলাদা। দেহটাকে ত্যাগ করে আমার ভিতরে আত্মাটা বেরিয়ে গেল। হ্যাঁ, আমার যে চেতনা, সেই চেতনাকে আমি এতটা এক্সপ্যান্ড করে দিয়েছি যে আমার সেটা শরীরের বাইরে চলে গেছে। রাইট, মোক্ষ লাভ তো আলাদা জিনিস হয়ে গেল। হ্যাঁ, মোক্ষ লাভে তো দেবতা ইন্টারেস্টেড নয়। মা কালীর সাধনা করছি, মা তো যে প্রকৃতি অপরা পরা, প্রকৃতির যে আমরা সাধনা করি, অপরা 24 তত্ত্ব, প্রকৃতি কিন্তু চায় না আমাদের মোক্ষ লাভ হোক। এটা আমি এখানে আজকে পডকাস্টে দাঁড়িয়ে আমি একদম পুরো জোর গলায় বলতে পারি যে দেবী কখনো চায় না যে তার সাধকের মোক্ষ লাভ হয়ে যাক। কেন? তাকে তো প্রকৃতি চালাতে হবে, ঠিক, তাকে তার সংসার চালাতে হবে। তার সংসারে যদি কেউ নাই থাকে, সবার যদি মোক্ষ লাভ হয়ে যায়, তাহলে সংসার কি থাকবে? কিছু থাকবে? কিছু থাকবে না। হ্যাঁ, মোক্ষের কারক সেজন্য কে? শিব। ঠিক ঠিক ঠিক, সেজন্য সে নিরাকার পরব্রহ্ম। যে জন্য লোকে বলে যে বেনারস যাওয়া মোক্ষ লাভ হয়ে যাবে। হ্যাঁ, সেখানে কিন্তু শিবের বাস ওখানে। দেবীকে বলে দেবী মোক্ষ লাভ দেবে না। কোনোদিন শুনে না কামাখ্যায় যা তোমার মোক্ষ লাভ হবে। হ্যাঁ, সেখানে গিয়ে সিদ্ধি লাভ, মোক্ষ লাভ হবে না। ঠিক। তো এই জিনিসগুলো বোঝার খুব প্রয়োজন। আমি বললাম যে মোক্ষ লাভ হয়ে যাবে আর আমার মোক্ষ লাভ হয়ে যাবে, তা কিন্তু নয়। আমার যে প্রারব্ধ, আমি যা আগে কর্ম করে এসেছি, কিংবা এই জন্মে যা কর্ম করেছি, সেই সব কর্ম কিন্তু কেটে তারপরে কিন্তু এটা কাটতে 1 জন্ম লাগতে পারে, 2 জন্ম লাগতে পারে। এই পাস্ট লাইফ রিগ্রেশন আমরা যে প্র্যাকটিস করি, পাস্ট লাইফ রিগ্রেশন কিন্তু এটা নিয়ে আগের যা কর্ম। একটা মানুষ যদি একটা উঁচু হাইট থেকে যদি পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকে, তাহলে সে অবভিয়াসলি পরের জন্মে গিয়ে তার একটা ফিয়ার অফ হাইট থাকবে। ঠিক। তার মানে যদি আমি কাউকে দেখি যে দার্জিলিং মেলে গিয়ে সে ভয় পাচ্ছে নিচে তাকাতে, তার মানে কোথাও না কোনো জন্মে সে একটা হাইট থেকে উপরে মারা গেছে। এবং সেটাকে যদি আমি এক্সপ্লোর করি, সত্যি কিন্তু তাই দেখা যাবে। হ্যাঁ, পিএলআর এগুলো উঠে আসছে। হ্যাঁ, পিএলআর এগুলো উঠে আসছে। এটা নিয়ে আমি তোমার সঙ্গে এই জন্য কথা বলবো, কারণ তুমি পিএলআর প্র্যাকটিস করেছো। হ্যাঁ, তুমি তন্ত্র সাধনা করছো, পিএলআর প্র্যাকটিসও করছো। তো এই পিএলআর প্র্যাকটিসটা নিয়ে তো একটা কোনো ইনসিডেন্ট তুমি বলবে যে তুমি কোনো ক্লায়েন্টের সঙ্গে করেছো, এরকম ফিয়ার অফ হাইট ছিল বা ফিয়ার অফ ফায়ার ছিল বা কিছু ছিল, সেটা তুমি আইডেন্টিফাই করতে পারলে পিএলআর করে? হ্যাঁ, একটা আমার কাছে কেস এসেছিল, সেটা হাইটার বলছি না, সেটা একটা বাচ্চা মেয়ের, 8 বছরের একটা মেয়ের আমি কেস বলছি। খুবই ইউনিক কেস। তো আমার কাছে ওর মায়ের ফোন আসে যে এরকম আমার মেয়ে বাইরে বেরোতে খুব ভয় পায়, বাড়ির বাইরে বেরোতে খুব ভয় পায়। আচ্ছা। যে কোনো পুরুষ মানুষ দেখলে, এমনকি তার বাবার কাছে যেতেও ভয় পায়। প্রথম 5 বছর পর্যন্ত সে ঠিকঠাক ছিল, কিন্তু তারপর থেকে এই গত 3 বছর ধরে সে যে কোনো পুরুষ দেখলে সে ভয়ে আর যেতে চায় না, সে ঘরের ভিতরে বসে থাকে। আমি ভেবেছিলাম হয়তো যে কোনো রকম হয়তো কোনো ইনসিডেন্ট হয়তো ঘটেছে, কোনো হয়তো এরকম হয়তো কোনো অঘটন হয়তো ঘটেছে। অনেক সময় হয় যে কোনো মেয়েকে হয়তো মার্ডার করে দিয়েছে, রেপ করে দিয়েছে, এর তারা পরের জন্মে এসে পুরুষকে ভয় পায়, এরকম কেস আগে আমি দেখেছি। তা আমি ভেবেছিলাম হয়তো সেরকম কোনো কেস। তো আমি যখন যাই, মেয়েটাকে যখন আমি প্রথমে 1টা সেশন 2টো সেশন করে প্রথমে সাজেস্টিবিলিটি করতে হয়, তারপরে আস্তে আস্তে যখন আমি তাকে আগের জন্মে নিয়ে গেলাম, সেখানে গিয়ে দেখা গেল মেয়েটা আগের জন্মে মানুষ ছিল না, সে পরী ছিল, পরীর জগতে। আচ্ছা। পরীর জগৎ হচ্ছে এমন একটা জগৎ যেখানে কোনো পুরুষ নেই, সেখানে পুরুষকে বর্জিত করে রাখা হয়েছে। সেখানে কিন্তু শুধুমাত্র স্ত্রী প্রজাতি থাকে, আর সেরকম একটা রিয়েলম, স্পিরিচুয়াল রিয়েলম আছে।
এবং সেটাকে আমি তখন যখন তাকে এক্সপ্লোর করালাম, সে তখন কিন্তু আমাকে বলছে তার গায়ের রং ছিল গোলাপি, এবং অন্যান্য যারা দেখছে কারোর গায়ের রং সবুজ, কারোর গায়ের রং হালকা নীল। সেখানে একজন রানী আছে, সবার ডানা আছে, সবাই উড়তে পারে। দেখতে কেমন? সবাইকে দেখতে অনেকটা ফড়িং এর মতো। তো এই জিনিসগুলো সেখানে দাঁড়িয়ে কিন্তু ওর মা, আমি যখন পিএলআর করি তখন একজন না একজন কাউকে ফ্যামিলি মেম্বার থাকতে হয়। হ্যাঁ, কারণ এখানে এমন এমন জিনিস থাকে, কারণ পিএলআর পাস্ট লাইফে যাওয়ার আগে যে প্রথম ট্রানজিশন সেটা হচ্ছে কিন্তু ডেথ, মৃত্যু। তাকে কিন্তু সে মৃত্যুটা পেরিয়ে কিন্তু তার আগের জন্মে যেতে হবে। তাহলে তোমার সোলটা ট্রাভেল করে। হ্যাঁ, আমরা হচ্ছে সর্বজ্ঞ, প্রতিটা মানুষ, আমি তুমি প্রতিটা মানুষ ত্রিকালদর্শী, কিন্তু আমরা জানি না যে আমরা ত্রিকালদর্শী। আমরা কিন্তু সব দেখতে পারি। একটা মানুষকে আমি পিএলআর কিংবা একটা হিপনোসিস সেশনের মাধ্যমে তাকে যদি আমি গিয়ে বলি যে এখন লন্ডনে এই মুহূর্তে কোন কোন ফ্লাইট এই মুহূর্তে রেডি, টেক অফের জন্য রেডি, আমাকে নাম্বার বলো, ফ্লাইট নাম্বার, ও ফ্লাইট নাম্বার আমাকে বলে দেবে। সে কিন্তু সব জানে, তার কিন্তু কোনো সাধনা নেই, কিছুই নেই, কিন্তু সে জানে। আমরা কিন্তু সেটা উপলব্ধি করতে পারি না। তো ওই সে মেয়েটার প্রসঙ্গে ফিরে আসি, তখন মেয়েটাকে যখন আমি আরো যখন ডিপে নিয়ে গেলাম, তখন সেই মেয়েটার কোনো না কোনো ভাবে কোনো পুরুষের সংসর্গে, কোনো মানুষের পুরুষের সংসর্গে এসে তাকে দেখে নিজের কাম বাসনা জাগৃত হয়। তারপরে তার যে পরের জন্ম, সে মানুষ হিসেবে জন্মগ্রহণ করে। কেন? শুধুমাত্র মানুষের সঙ্গটা পাওয়ার জন্য। সেই আত্মাটা যখন এসছে, সে পরীর জগৎ থেকে আমাদের এই মানুষের জগতে এসছে। আমরা যদি আজকে ভেবে থাকি যে আমাদের একমাত্র পৃথিবী, এই সোলার সিস্টেমে একমাত্র পৃথিবী, পুরো ব্রহ্মাণ্ডে একমাত্র একটাই পৃথিবী যেখানে প্রাণের বাস কিংবা সঞ্চার, তা একদমই ভুল। এত কনস্টেলেশন, এত সোলার সিস্টেম, সেখানে কোথায় কোন রিয়েল কি বাস করছে সেটা আমরা জানি না, যেটাকে আমরা বলি এলিয়েন। ঠিক। হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু তাদের সাথে অলওয়েজ, অনবরত কিন্তু তাদের সাথে আমরা কন্টিনিউয়াসলি একটা কন্ট্যাক্টে থাকি। হ্যাঁ, এমন অনেক সময় হয় যে স্বপ্নে সে বারবার করে দেখতো যে 3টে মাথা যুক্ত একটা মানুষ। হ্যাঁ, তো এবারে ভয় পাওয়ার কথা স্বাভাবিক। একদিন দেখছে, দুদিন দেখছে, প্রতিদিন পরপর রাত্রিবেলা সে দেখছে। এবারে কোনো তান্ত্রিক ওঝার কাছে গেছে, সে বললো তোমার উপর জিন চালান করেছে। এবারে সে তার উপর ঝাড়ফুঁক করে তন্ত্রমন্ত্র এটা ওটা হ্যান্ড করে আলটিমেটলি সে জিন কিন্তু গেল না। আচ্ছা। সে তখন আমার কাছে আসলো, আমি দেখলাম জিনিসটা, বুঝলাম, তাকে কেস স্টাডি করলাম, জিনিসটা বুঝলাম যে না, দেখলাম যে এখানে কোনো তন্ত্রমন্ত্রের ব্যাপার নেই, এখানে কোনো জিন ভূত প্রেতের ব্যাপারই নেই। এটা আসছে আগের মেমোরি থেকে, আমাদের যে মেমোরি, সাবকনশিয়াস যেটা মেমোরি, সেই মেমোরি থেকে ব্যাপারটা আসছে। আমি তখন নিয়ে গেলাম, সে কিন্তু এমন একটা জায়গার কথা বললো, সেখানে কিন্তু সব ডিফর্মড মানুষেরা থাকে। কারোর 4টে পা, কারোর 3টে মাথা। আমরা যে দেখি যে কোনো দেবতার 4টে হাত, ঠিক আছে, কারোর দশাননের, রাবণের 10টা মাথা, শিবের 5টা মাথা, পঞ্চভক্ত শিব। তো এই জিনিসগুলো কনসেপ্ট করতে গেছে কেউ, কোনো মানুষকে আজ পর্যন্ত তুমি দেখেছো যে 5টা মাথা কিংবা 10টা মাথা? সম্ভব? তাত্ত্বিকভাবে বোঝানোর জন্য সে আমরা বলতে পারি হ্যাঁ ঠিক আছে, এটার এই তত্ত্ব, 10টা মাথার এই লোভ, ক্রোধ, মদ, মাৎসর্য, এরকম করে 10টা মাথা, সেটা আমরা তাত্ত্বিকভাবে বোঝাতে পারি। কিন্তু যদি আরেকটু ডিপে দেখি, যদি ভেবে দেখি, তাহলে কি এটা সত্যিকারের কি সম্ভব নয়? তো হতে পারে তো সম্ভব। হ্যাঁ, আর সেটা পৃথিবীতে হয়তো সম্ভব না, এই পৃথিবীতে হয়তো সম্ভব না, কিন্তু অন্য জায়গায় তো সম্ভব সেটা। হ্যাঁ, আমাদের এরকম তো থাকতেই পারে না, আমাদের যেরকম আমরা যেরকম আছি এরকম তো আরেকটা ইউনিভার্স থাকতেই পারে, সেখানে আরেকটা এরকম প্ল্যানেট থাকতেই পারে, এক্স্যাক্টলি, সেখানে অন্যরকম হয়তো দেখতে লোকেরা থাকছে। হ্যাঁ, সবসময় আমাদের মতনই দেখতে হবে এরকম তো এরকম কোনো ব্যাপারই নেই। আর কিন্তু যাকে দেখছে সে কিন্তু অন্য কেউ না, সে তার নিজেকেই দেখছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। হয়তো এই রিয়েলম না, তার অন্য রিয়েলমে সেই মেমোরিটা যখন আসছে, সে কিন্তু নিজেকেই দেখে ভাবছে যে আমার উপরে কোনো ভূত প্রেত চালানো হয়ে গেছে। সে ওই ভয়েই মরে যাচ্ছে। কিন্তু সেই রিগ্রেশনটাকে যখন কাটিয়ে দিয়ে যখন ফেরত আনছি, তখন তাকে শুধুমাত্র কমান্ড দিতে হয়েছে সে বাকি আগের জিনিসগুলো সব ভুলে যাবে, সে সব ভুলে যাবে। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো, এই যে পাস্ট লাইফ রিগ্রেশন যখন করো, তখন কি মানে পাস্ট লাইফ বলতে গেলে পর কি যে কোনো রেলমে সে জন্মেছে সেটা দেখতে পায়, না শুধু আমাদের এই জন্মে বা এই জগতেরটাই শুধু দেখতে পারে, এই ওয়ার্ল্ডেরটা? না, এরকম কোনো ব্যাপার নেই, এরকম কোনো ব্যাপার না, এরকম কোনো ব্যাপার নেই। সে আমি যে কোনো সাবজেক্টকে আমি চাইলে তার 500 জন্ম আগেও নিয়ে যেতে পারি, সেই যদি এত পুরনো সোল হয়। আচ্ছা। হ্যাঁ, এখানে ব্যাপার আছে যে কিছু কিছু নতুন আত্মা আসে, কিছু কিছু পুরনো আত্মা আসে। যারা পুরনো আত্মা তাদেরকে দেখলে বোঝা যায়। হ্যাঁ, তাদের কিন্তু আগের আমি যতগুলো, তার আগে যদি 200টা যদি পাস্ট লাইফ করি, তাদের সবকটাতে কিন্তু আমি তাকে মানুষ হিসেবেই পাবো।
এমন এমন বাচ্চারাও আসে কিংবা এমন এমন মানুষও আসে যাদের এই সংসারে বাহ্যিক খুব একটা জ্ঞান নেই, সে বুঝতে পারে না, সে রাস্তা দিয়ে হাঁটতে চলতে গেলে বুঝতে পারে না নতুন নতুন জিনিস, আমরা দেখে ভাবি হয়তো সে হয়তো মেন্টালি আনস্টেবল। হ্যাঁ, যেহেতু আমি সাইকোথেরাপিস্ট, বিভিন্ন রকম এরকম পেশেন্ট আসে যারা আমি দেখছি তারা বলছে যে মেন্টালি আনস্টেবল, কিন্তু সে মেন্টালি আনস্টেবল নয়। তো আমি যখন তাকে ভেতরে ডিপে যাচ্ছি, দেখছি যে সে খুব নিউ সোল, এই পৃথিবীতে এসছে, সে তার অত বেশি জ্ঞান নেই, এই পৃথিবীর সম্বন্ধে অত বেশি জ্ঞান নেই, সেই জন্য পৃথিবীর মানুষের যে এই কুটকাচালি কিংবা এই যে নোংরামো সেগুলো সে নিতে পারে না, সেই জন্য আলটিমেটলি সে কি হয়ে যায়, সে একজন ইন্ট্রোভার্ট মানুষ হয়ে যাচ্ছে। তার কিন্তু সে ডিপ্রেশন, অ্যাংজাইটি সেগুলো সব চলে আসছে, কিন্তু সেগুলো সে কোনোদিনও ফেস করেনি। ঠিক ঠিক একদম। তো এই জন্যই আমরা যে আশেপাশের সবাইকে, প্রতিটা প্রাণ আমরা যে দেখছি, সেখানে সেটা এমনও আমার কাছে কেস এসছে, সে আগে একটা গাছ ছিল, একটা জঙ্গলে একটা গাছ ছিল, একটা বিশাল বড় একটা পাইন গাছ। সেই পাইন গাছটা একজন মানুষ লাগিয়েছিল একজন অন্য কোনো মানুষের স্মরণে। এবার ওই গাছটাকে প্রতিদিন সে জল দিত, প্রতিদিন সে সার দিত কিংবা প্রতিদিন তাকে যত্নআত্তি করত, সেই তার যে প্রিয় মানুষটাকে স্মরণ করে। তো আলটিমেটলি সেই গাছটাকে যখন কাটা হলো, সেই গাছটা যখন মরে গেল, সেই আত্মা মানুষের সংসর্গ পেয়ে সে মানুষ হয়ে জন্মালো। আমরা যে দেখি আমাদের যে আশেপাশে গৃহপালিত যে পশুগুলো দেখি না, তারা কিন্তু would be human। হ্যাঁ, এটা আমিও শুনেছি। হ্যাঁ, তারা এতটাই মানে লয়াল থাকছে, এতটাই ভালো কর্ম করছে, তারা কিন্তু আর মানুষের সংস্পর্শতে থাকছে। হ্যাঁ, তারা কিন্তু পরের জন্মে মানুষ হয়েই জন্মাচ্ছে। মানুষের কার্যকলাপ দেখার জন্য সে মানুষের আশেপাশে এসে জন্ম নিচ্ছে, হয় গরু ছাগল হয়ে কিংবা কুকুর বিড়াল হয়ে। হ্যাঁ, সে মানুষের আশেপাশে দেখে মানুষকে ফলো করছে, মানুষ কি করে, এবং তার একটা দুটো তিনটে জন্ম পরে কিন্তু সে আলটিমেটলি কিন্তু সে মানুষের, হ্যাঁ, সে আগে হয়তো কোনোদিনও মানুষ ছিল, তার কর্ম কিংবা তার কিছু সেরকম ইয়েতে সে কিন্তু কুকুর কিংবা অন্য কোনো জনিতে গেছে। আমাদের 84 লক্ষ জনি আমরা বলি, 84 লক্ষ জনি সে যে কোনো জনিতে যেতে পারে। মানুষের হিসাবে জন্ম পাওয়াটা একটা খুব বড় একটা বিষয়, কারণ আমাদের একমাত্র প্রাণী যাদের ভার্টিব্রা, আমাদের স্পাইনাল কর্ড, সেটা একদম পুরো ভার্টিক্যাল ভার্টিক্যাল টু আর্থ। আমাকে একটা জিনিস বলবে, এই যে এরকম কোনো কিছু আছে যে তুমি যেই জিনিসটা ভেবে মারা যাবে, তুমি পরের জন্য সেই জিনিসটা হবে, এরকম কোনো কিছু আছে? সেটা তার নিজস্ব, মানে তার ম্যানিফেস্টেশন ক্ষমতা কেমন তার উপর ডিপেন্ড করছে। আচ্ছা। একজন যে সাধক, হ্যাঁ, সে যদি ভাবে ঠিক আছে আমার তো পরের জন্ম আমার একটা খুব ভালো একটা পরিবারে জন্ম নিলে ভালো হয়, হ্যাঁ, আমি একটা খুব বিত্তশালী একটা পরিবারে জন্ম নেব, সে সেই হিসাবে সেই জন্যই সে সাধনা করতে লাগলো। 25 বছর 30 বছর সেটা নিয়েই কাটিয়ে দিল, এবং সেটাকেই সে পারসেপশন থেকে কনসেপশন, সেটাকেই কনসিভ করলো, এবং যখন সে পরে মারা যাবে তার কিন্তু সেটাই ডমিনেন্ট মেমোরি হবে, এবং সে কিন্তু সেরকমই একটা বাড়িতে কিন্তু তার জন্ম হবে, এবং তার সাথে তার কিছু পুরনো কর্ম সে আদৌ সেখানে যাওয়ার যোগ্য কিনা, সেগুলো সব কিন্তু আমাদের ইউনিভার্সাল কনসিয়াসনেস কিন্তু সেটাকে নির্ধারণ করে। আমাকে এবার একটা জিনিস বলো, যে যাদের অপঘাতে মৃত্যু হচ্ছে, অপঘাতে মৃত্যু, হ্যাঁ, এইটা ততক্ষণ আমরা নর্মাল ডেথ নিয়ে কথা বললাম, যে তোমার বয়স হয়ে গেছে, তুমি চলে গেছো, তারপর তোমার যাদের অপঘাত মৃত্যু হচ্ছে তাদের কি হচ্ছে? অপঘাতে যাদের মৃত্যু হচ্ছে, আর কোথাও না কোথাও এখানে একটা ক্ল্যাশ অফ ফ্রি উইল অ্যান্ড ইউনিভার্সাল উইল। একটা হচ্ছে ব্রহ্মাণ্ডের একটা চেতনা, তার একটা নিজস্ব উইল আছে। যদি আমাকে আজকে আমার পরিবারে আমার বাবা মায়ের কোলে যদি জন্ম দিয়ে থাকে, তাহলে একটা ইউনিভার্সাল উইল ছিল, সেই জন্য আমি সেখানে জন্ম আমার হয়েছে। এইবারে সেখানে সে জন্ম পাওয়ার পরে তার যখন কনসিয়াসনেস যখন গ্রো করে গেল, তখন কিন্তু সেখানে আরেকটা ম্যাটার যোগ করছে, সেটা হচ্ছে ফ্রি উইল। সে কোথায় কার সাথে মিশবে, কি করবে, সে মদ খাবে, সিগারেট খাবে, কি কোথাও কার সাথে বন্ধুত্ব করবে, সেটা তার নিজস্ব ফ্রি উইল। সে কোনো রকম ফ্রি উইলে কিংবা সেরকম কোনো ডিসিশনের জন্য যদি তার এমন কোনো ঘটনা ঘটে যায়, হয়তো সে জোরে গাড়ি চালাতে গিয়ে সে হয়তো বাসের তলায় পড়ে মারা গেল, সেটা কিন্তু ইউনিভার্সাল উইল নয়, ইউনিভার্সাল ল নয়। সেখানে তার কি হচ্ছে, সেখানে সেটাকে বলছি আমরা অপঘাতে মৃত্যু, কারণ তার জীবনী শক্তি আরো ছিল, যখন সে মারা যাচ্ছে তার প্রাণ শক্তি, আমাদের 10টা প্রাণ, এই প্রাণের সাথে সম্পর্ক হচ্ছে অপঘাতে মৃত্যু। যখন আমাদের যে ন্যাচারাল ডেথ হচ্ছে, সেখানে যে 10টা প্রাণ, প্রাণ, অপান, ব্যান, উদান, সমান, পঞ্চপ্রাণ, এবং তার উপপ্রাণ নাগ, কুর্ম, কক্রল, দেবদত্ত, ধনঞ্জয়, এই যে 5টা উপপ্রাণ, টোটাল আমাদের 10টা প্রাণ,
এই 10টা প্রাণ কিন্তু প্রায় 3 মাস আগে থেকে কিন্তু সে জানান দেয় যে আমরা কিন্তু চলে যাব। কিন্তু সে প্রাণ অক্ষত অবস্থায় যদি কারোর প্রাণ বেরিয়ে যায় সেটাকে আমরা বলছি অপঘাতে মৃত্যু। কেন? তার লক্ষণ হচ্ছে, অপঘাতে মৃত্যুর লক্ষণ হচ্ছে যখনই সেই মানুষটা যখন মারা যাবে তার আশেপাশের লোকেরা খুব বেশিভাবে প্রভাবিত হয়ে যাবে। সেই জন্য অপঘাতে মৃত্যুর সে সুইসাইড করুক, সে অ্যাক্সিডেন্ট করুক, তাদেরকে কিন্তু কখনো পোড়ানো হয় না। হ্যাঁ, তাদেরকে হয় গোড় দেওয়া হবে অথবা নদীতে ভাসিয়ে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে আমরা কিন্তু দেখতে পাই যে তাদের যে ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার তাদের উপর কিন্তু একটা এফেক্ট আসছে। কোথাও এটা হয়ে যাচ্ছে, ওটা হয়ে যাচ্ছে, কারোর শরীর খারাপ হয়ে যাচ্ছে, হঠাৎ করে রাতের মধ্যে হয়তো হঠাৎ করে একখানা গোঙানির শব্দ আসছে, ঠিক আছে, হঠাৎ করে কোথাও হয়তো একটা বোতল পড়ে গেল, এমনি একটা জলের বোতল টেবিলের উপর রাখা ছিল, হঠাৎ করে হয়তো পড়ে গেল, কিংবা হয়তো কোথাও একটা আগুন লেগে গেল, ঠিক আছে, রান্নাঘরে হয়তো আগুন লেগে গেল, কিংবা অন্য কারোর কোনো অসুবিধা হয়ে যাচ্ছে। তো সেখান থেকে আমরা বুঝি যে হ্যাঁ, সেখানে কিন্তু প্রাণ ডমিনেন্ট। এই যে প্রাণগুলো কিন্তু বেরোতে চায়নি, সেই সময় কিন্তু সময় ছিল না। সেই জন্য সেই অপঘাতে মৃত্যু যখন আমরা দেখি যে এরকম কোনো অপঘাতে মৃত্যু যদি কোনো সব আসে আমাদের শ্মশানে আসে, তা আমরা তার উপর ক্রিয়া করি, সব সাধনা, আমরা সেখানে সব সাধনা করি। তখন তাকে আমরা ডাইরেকশন দিই, তার যে প্রাণ শক্তি, যে শক্তি, তাকে আমরা ডাইরেকশন দিই, না তুমি ভুল ডাইরেকশন যাচ্ছ, ওদিকে গিয়ে তুমি কিছু করতে পারবে না, তুমি এদিকে আসো। তাকে আমরা টেনে আনি, নিয়ে এসে তাকে কিন্তু আমরা কিছু কাজ করিয়ে তারপর কিন্তু মুক্তি দিয়ে দিই। এমনি যদি ডাইরেক্ট মুক্তি দিয়ে দিই, সে কিন্তু মুক্তি হবে না। কিন্তু এতে তো মুক্তিও হয় না ডাইরেক্ট, কারণ এরকম মুক্ত হয় না, সে পরের জনিতে চলে যায়। তার পরের জন্মটা প্রশস্ত হয়ে যায়, এমনকি সে কিছু ব্লেসিংস নিয়ে পরের জন্ম সে কিন্তু অবতরণ করে। যদি সেরকম কোনো শখ যদি আমরা পাই, সেই আত্মা কিন্তু পরের জন্মে গিয়ে একটা ভালো জায়গায় কিন্তু সে পায়। ঠিক। তোমার এরকম কোনো, এবার দেখো আমরা পিএলআর নিয়ে কথা বললাম, একটা সায়েন্স নিয়ে কথা বললাম, একটু তন্ত্র সাধনা নিয়ে আমরা একটু কথা বলি। যেরকম তন্ত্র সাধনায় তো মেইনলি আমরা কালীকেই পুজো করি, শ্মশান কালী, রাইট? তুমি আমাকে কিছু একটা বলছিলে ফোনে, সেখানে তুমি কৃষ্ণকেও বোধহয় কোথাও না কোথাও তুমি ইনভলভ করেছিলে, কৃষ্ণ বা শিবকে। হ্যাঁ, আমরা তো আলাদা আলাদা ভাবি। হ্যাঁ, এই কনসেপ্ট একটু বলবো, কারণ আমার যতদূর মানে জ্ঞান আছে যে শ্মশান কালীকেই লোকে সাধনা করে, তন্ত্র সাধনা। ব্যাপারটা হচ্ছে যে কালীর ব্যাপারটা আগে বুঝতে হবে যে কালীকে। হ্যাঁ, যখন একজন সাধক সাধনায় বসে, সে যখন ধ্যানে বসছে, তখন সে কুটস্থে গিয়ে দেখছে একটা নিম্নমুখী একটা ত্রিভুজ সে দেখতে পায়, এবং তার মধ্যে একটা খুবই উজ্জ্বল একটা আলোর একটা বিন্দু। হ্যাঁ, তো সেখানে কিন্তু নাদ আর বিন্দুর কিন্তু সংমিশ্রণ। তো সেখানেই যে অধোমুখী যে এই ত্রিভুজাকার, সেখানেই আমরা সেটাকে বলছি কালী যন্ত্র। কালী যন্ত্র যখন দেখানো হচ্ছে, তখন সেখানে কিন্তু একটা নিম্নমুখী অধোমুখী একটা কিন্তু ট্রায়াঙ্গেল আমরা দেখতে পাই, তার মধ্যে কিন্তু সেখানে বীজ থাকে। তো সেখান থেকে কাল থেকে শব্দ এসছে কালী। কাল মানে কি? সময়। কালকে যে ধারণ করে সে হচ্ছে কালী। কালী বলতে যদি আমরা ভাবি যে হ্যাঁ ঠিক আছে, এরকম 4টে হাত, এরকম কালো রঙের, এরকম মুন্ডমালা, গলায় হাতের মালা কোটিতে কোটিবন্ধে পড়ে আছে, এরকম যদি কেউ আমার সামনে এসে দাঁড়িয়ে যাবে, সেটা একদম ভুল ভাবে। আমরা চোখ বন্ধ করে কি দেখতে পাচ্ছি? চোখ বন্ধ করে যদি কাউকে বসিয়ে দেওয়া হয়, সে কি দেখবে? অন্ধকার দেখবে। অন্ধকার। সে একটা চেতনার স্তরে গিয়ে পৌঁছে কি করবে? সেই অন্ধকারের মধ্যে, আজকে যদি আমি আলোর সন্ধান পেতে যাই, তাহলে আমাকে অন্ধকারই আলোর সন্ধান করতে হবে। যদি আমার জল পিপাসা পায়, তবেই গিয়ে জলের মাহাত্ম্য। যদি খিদে পায়, তবেই গিয়ে খাবারের মাহাত্ম্য। তেমনি প্রকাশের মাহাত্ম্য তখনই যখন সেখানে অন্ধকার আছে। সেই অন্ধকার মানে যে ক্যানভাসে যে কালো ক্যানভাস, তার মধ্যে যে সাদা বিন্দু, আমি সাদা ক্যানভাসের উপর সাদা বিন্দু দিলে তো দেখা যাবে না। তো সেই জন্যই তার যে বেস, সেটা হচ্ছে আমরা দেখছি কালী। এই যে মহাকাশ, পুরোটাই তো কালো। সূর্যের প্রভাবে আমরা দেখছি দিনের আলো, কিন্তু সেটা কতক্ষণের জন্য? 12 ঘন্টার জন্য। তারপর আবার সেই কালো আকাশ। আদৌ কিন্তু সেই আকাশটা কিন্তু কালোই, মহাকাশ কিন্তু কালোই। আর এটাকে যে ধরে রেখেছে, সেটা হচ্ছে কালী। মানে আমাদের যে শরীরে, এখানে একটা বড় বিষয় যে আমাদের যে ক্রম সাধনা, সেখানে 10 মহাবিদ্যা সাধনার মধ্যে প্রথম সাধনা হচ্ছে কালী। কালী সাধনা করলে যে সাধকের চেতনা বৃদ্ধি হয়, যে আমাদের
যে সময় সময় আর আমাদের যে তত্ত্ব, এই দুটোর মিশ্রণ কিন্তু আমাদের শরীর, আমাদের যে সব সেল কিংবা আমাদের যে ব্লাড সেল কিংবা আমাদের সবকিছু কিন্তু একটার সাথে একটা কিন্তু লেগে আছে, আঠার মতো লেগে আছে। যদি লেগে না থাকতো তাহলে কিন্তু আমরা এই শরীর ধারণ করতে পারবো না। ঠিক। তো এটার জন্য যে একটা ম্যাগনেটিজম, একটা অ্যাট্রাকশন পাওয়ার আছে, যেটা একটা সেলকে একটা সেলের সাথে আটকে রেখেছে, তবে গিয়ে আমরা কথা বলতে পারছি, তবে গিয়ে আমরা চলতে পারছি। এই যে ফোর্সটা যেটা আটকে রেখেছে কিংবা আমাদের ভেতরে চেতনা শক্তিকে আমাদের শরীরের মধ্যে আটকে রেখেছে, সেইটাই কিন্তু কালী। একবার সে কিন্তু কালী কিন্তু শরীর ছেড়ে দিলে সে কিন্তু সব, সে কিন্তু আর শিব নয়। তো আমি যদি মরে যাই তাহলে আমি কিন্তু সব হব, যখন আমি বেঁচে আছি তাহলে আমি শিব নয় কেন? সেই শক্তি তো আমার মধ্যেও বিরাজমান, সেই শক্তি তো তোমার মধ্যেও বিরাজমান, প্রতিটা মানুষের মধ্যে বিরাজমান। তবেই সেই কালী কিন্তু তার শিবের বুকে পা দিয়ে কিন্তু বসে আছে। সেখানে এবারে আমরা কালীকে বিভিন্ন রূপে দেখছি, কারণ কালীকে আমরা রিপ্রেজেন্টেড করি শ্মশান দিয়ে। কেন শ্মশান দিয়ে? কারণ শ্মশান একটা জায়গা যেখানে সব যায়, সেটা একমাত্র সত্য যেখানে মানুষের সব কিছু গিয়ে বিলীন হয়ে যাচ্ছে, তার পঞ্চতত্ত্ব বিলীন হয়ে যাচ্ছে, তার যাবতীয় ধন সম্পদ সব কিন্তু এখানে গিয়ে বিলীন হয়ে যাচ্ছে। সে কিন্তু সেখানে আর কিছু নয়, শুধুমাত্র সব। তো এই সবকে যখন আমরা সব সাধনা করছি, তার মুখে আমরা মাসকড়াই দিচ্ছি, তার মুখে আমরা কারণ দিচ্ছি, নিজেও খাচ্ছি, তার মুখেও দিচ্ছি, তো কোথাও না কোথাও তার যে মেমোরি, তার যে আগে জীবন্ত অবস্থায় যে মেমোরি, সেটাকে তাকে আমি ফেরত আনার চেষ্টা করছি। সেখানে একটা কম্পন অনুভূতি শুরু হয়। আমরা তখন কি বলি? যে কালী তার মধ্যে প্রকট হয়েছে। এবং আমাদের যে এই পুরো জীবনচক্র, এই পুরো জীবনচক্রের শক্তিবিহীন আমাদের আর কিছুই নেই। আমরা খাবার খাচ্ছি, আলটিমেটলি সেটা শক্তিতে রূপান্তরণ হচ্ছে। আমরা নিঃশ্বাস নিচ্ছি, সেটা কিন্তু আলটিমেটলি শক্তিতে রূপান্তরণ হচ্ছে। আমরা ঘুমাচ্ছি, সেটাও কিন্তু শক্তিতে রূপান্তরণ হচ্ছে। এই যে শক্তি, এই হচ্ছে কালী। আর এটার রিপ্রেজেন্টেশন আমরা এই শ্মশান দিয়ে করি, কারণ শ্মশান একমাত্র জায়গা যেখানে গিয়ে বুঝতে পারি যে হ্যাঁ, লোকটাকে বেঁচে ছিল। এখন আর বেঁচে নেই। একটা সময় ছিল যখন তার মধ্যে কালী ছিল, শক্তি ছিল, কিন্তু এখন আর সে নেই। সেই জন্য সে সব হয়ে গেল। শিব ছিল, হয়ে গেল সব। দারুণ। এই এত এত ইনফরমেশন আমাদের কাছে আসতো না। আর আমরা যত ইউটিউব বা বিভিন্ন জায়গায় দেখছিলাম, ডার্ক রিচুয়ালস এর উপরেই সবসময় আমরা শুনতাম, ব্ল্যাক ম্যাজিক, তন্ত্র সাধনা দিয়ে অর্ধেক বান মারা হচ্ছে, হ্যাঁ, লোকের ক্ষতি করা হচ্ছে। তো এবার একটু আমাকে এটা বলবে যে এগুলো কি সত্যি হয়, মানে ক্ষতি করে? ক্ষতি হয়? হয় হয়। আমাকে এটা বলবে যে কিরকম ভাবে ক্ষতিটা হয়? মানে ধরো বান মারে, আমি শুনেছি বান মারে, বাহ। অগ্নি বান মারলো বা জল বান মারলো, যেগুলো আমার শোনা, ঠিক আছে? এগুলো কিরকম ভাবে মানে এফেক্ট করে? বিকজ আমার মধ্যে একটা এনার্জি রয়েছে, ওরা কি এনার্জিটাকে টার্গেট করে নাকি আমার শরীরটাকে টার্গেট করে? প্রথম কথা হচ্ছে বান মারে মানেই হচ্ছে মারণ। ঠিক আছে, মারণ ক্রিয়াকে আমরা বান বলে আখ্যা দিই। কিন্তু এবার দেখতে হচ্ছে যে সবার উপরে কি বান কার্যকর? না, সবার উপর বান কার্যকর নয়। যার প্রাণ শক্তি খুবই ক্ষীণ, যার কনফিডেন্স খুবই লো, সে খুবই বেশি অত্যাচারিত কিংবা সে খুবই একজন নরম প্রকৃতির মানুষ, তার নিজের উপর কনফিডেন্স নেই, হ্যাঁ, তার উপরে কিন্তু তন্ত্রক্রিয়া যে কোনো রকম ব্ল্যাক ম্যাজিক তাড়াতাড়ি করে। কিন্তু আমার তোমার উপরে, তুমি কনফিডেন্ট, হ্যাঁ ঠিক আছে, তোমার উপর যদি কেউ যদি বান মেরেও দেয়, এফেক্ট করবে না। হ্যাঁ, কিছু হয়তো আনুষাঙ্গিক, হয়তো কিছু তোমার হয়তো শরীর খারাপ হয়ে যেতে পারে, হয়তো বা তোমার হয়তো কাজের কর্মে তোমার হয়তো ফাইন্যান্সিয়াল একটা ব্লক আসতে পারে। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে চক্র, বিভিন্ন চক্রে হিট করা হয়। আচ্ছা। তো নাভির নিচে, মণিপুর চক্রের নিচে যে এই দুটো চক্র আছে, মূলাধার যে আর্থ এলিমেন্ট, আর তারপর যে ওয়াটার এলিমেন্ট। ওয়াটার এলিমেন্ট সেখানে জল, আর আর্থ এলিমেন্ট মানে হচ্ছে মাটি। তো সেই জন্য কোনো খাবার দিয়ে ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে, ঠিক, টোনা টোটকা, একদম। হ্যাঁ, তো ব্ল্যাক ম্যাজিক করার জন্য হয় তাকে কিছু খাওয়াতে হবে কিংবা কিছু পান করাতে হবে। তার একটা হয়তো চুল লাগবে, তার হয়তো পায়ের ধুলো লাগবে। তো সেই জিনিসগুলো পাওয়ার পরে তখনই সেই এনার্জিটা আসে। তখন কিন্তু যে করছে তান্ত্রিক কিংবা যে ব্ল্যাক ম্যাজিশিয়ান যে কাজ করছে, সে কিন্তু সেই এনার্জিটাকে অ্যাক্সেস করছে ওটার মাধ্যমে। ওই জিনিসটা না হলে ব্ল্যাক ম্যাজিক যে কোনো কারোর উপরে তুমি যদি এখন বলতে, পসিবল না। তার জন্য তার আমার একটা অ্যাক্সেস লাগবে। একটা অ্যাক্সেস যদি না পাই তার উপর ব্ল্যাক ম্যাজিক হবে না, সম্ভব নয়। আমি যে কোনো কাউকে যে কোনো রকম ভাবে ব্ল্যাক ম্যাজিক করে দিতে পারি না। ম্যাজিক তো হয়, ম্যাজিক যদি না হতো
তাহলে এই পৃথিবীটা শূন্যের মধ্যে ভেসে বেড়াতো না। চাঁদটা শূন্যের মধ্যে ভেসে বেড়াচ্ছে, পুরো গ্রহমণ্ডল সব কিন্তু একই অক্ষে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তার কোনো কিন্তু রাস্তা নেই, তার কোনো ট্র্যাক নেই, ট্রেনের মতো রেল ট্র্যাক নেই। তো এটা তো ম্যাজিক। এইগুলোর থেকে আবার বাঁচাও যায়, ধরো কারোর easy। উপরে বান মারলো, খুব easy। বাঁচানো হয়ে যায়। একদম খুব ইজি। তো এতে কোনো ব্যাপারই নেই। এখানে ব্যাপারটা হচ্ছে যে আলটিমেটলি বুঝতে হবে, এখানে বোঝার ব্যাপারটা হচ্ছে যে সে আমাকে কি কারণে হিট করছে, আমার এমন কি আমি কাজ করেছি, কিংবা আমি এমন কি শত্রু করেছি, কিংবা কে এমন করতে পারে, কি কারণে করতে পারে, সেটা আগে জানতে হবে। কারণ সেজন্য খুব ইম্পর্ট্যান্ট। আমরা যে কারণ দিই, হ্যাঁ, কারণ ব্যবহার করি পঞ্চমকারে, সে কারণটা কিন্তু মদ নয়, কারণটা হচ্ছে কজ। আমি জন্মেছি একটা কারণের জন্য, আমি মরবো একটা কারণের জন্য, আমি আজকে তোমার কাছে এসে বসেছি একটা কারণের জন্য। এই যে কারণ, রুট কজ, সেটাই কিন্তু কারণ। এবার কারোর উপর যদি ব্ল্যাক ম্যাজিক হচ্ছে, তাহলে সে এমন কি করেছে, কারোর কোনো ক্ষতি করেছে কিংবা কিছু করেছে, তবেই গিয়ে কিন্তু তার উপর ব্ল্যাক ম্যাজিক কেউ করতে যায়। আগে সেজন্য তাকে দেখতে হয়, যদি কেউ আমার কাছে আসে, এরকম প্রচুর আসে যে প্রাণ মেরে দিয়েছে, কিছুই না, একদম খুব সিম্পল প্রসেস। একবার যদি কাউকে বান মারা হয়, তার মানে কি, তার যে ফিজিক্যাল বডি আর তার যে স্পিরিচুয়াল বডি, তার মধ্যে সে সে স্পিরিচুয়াল বডির সাথে কানেক্ট করতে পারছে না। একবার আমরা যদি স্পিরিচুয়াল বডির সাথে কানেক্ট না করতে পারি, তখনই কিন্তু আমরা খুব বেশি ভালনারেবল হয়ে যাই। সেই জন্য ব্ল্যাক ম্যাজিক যার উপরে করা হয়, প্রথম তার ঘুম উড়ে যায়, সে ঘুমোতে পারে না রাতে। কেন? ঘুমোলেই সে তার স্পিরিচুয়াল বডির সাথে কানেক্ট করবে। আবার আমি যদি কেউ যদি আমার কাছে আসে বান মেরে দিলে, এবার তার স্পিরিচুয়াল বডিকে কোনো রকম ভাবে আমি তার ফিজিক্যাল বডির সাথে আবার কানেক্ট করিয়ে দিলাম, কিংবা তার স্পিরিচুয়াল বডিতে যে নেগেটিভিটি গুলো আছে, সেই নেগেটিভিটি গুলো কোনো রকম ভাবে আমি কোথাও বিসর্জন দিয়ে দিলাম, কোথাও নদীতে। আমি এক মুঠো কালো তিল, কালো সর্ষে, আর 2-3টে শুকনো লঙ্কা, এই দুটো নিয়ে, এই কয়েকটা জিনিস নিয়ে, কিছু মন্ত্র আছে, কিছু ভাইব্রেশন আছে, সেই ভাইব্রেশনে কিছু দেবতা, হায়ার ভাইব্রেশন, তাকে যদি অরা যদি ক্লিন করে দিই, আর সেটাকে যদি ভাসিয়ে দিই, পুরো সব এনার্জি তাকে চলে যাবে। 1 দিন 2 দিন 3 দিনের দিন সে পুরো ক্লিয়ার। ব্ল্যাক ম্যাজিক খুব ফাস্ট কাজ করে, কিন্তু ব্ল্যাক ম্যাজিকের পাওয়ার খুব লো। এটাই লোকে বুঝতে চায় না, লোকে বুঝতে পারে যে ব্ল্যাক ম্যাজিক খুব পাওয়ারফুল হয়। এটা পাওয়ারফুল হয়, ইনস্ট্যান্ট অ্যাক্টিং, ইনস্ট্যান্ট করে দেয়, তো ইনস্ট্যান্ট কাজ করে দেবে। মানে আমি এখনই করব, ও ইনস্ট্যান্ট গিয়ে কাজ করে দেবে, কিন্তু তার কিন্তু খুব বেশি পাওয়ার হয় না। হ্যাঁ, এবারে কেউ যেটাকে বলে, আমরা বলছি হোয়াইট ম্যাজিক, কিংবা কারোর ভালো করার জন্য কোনো ম্যাজিক। কারোর হয়তো কনসেন্ট্রেশন পাওয়ার নেই, সে পড়াশোনা করে কিছু মনে রাখতে পারে না, আমি তাকে কি করলাম, তার মেমোরি পাওয়ারটাকে বাড়িয়ে দিলাম, আমি সেটাকে হোয়াইট ম্যাজিক করলাম, তার স্মরণ শক্তি বেড়ে গেল, তো সেটা হোয়াইট ম্যাজিক। আর সেটা অনেক, সে পুরো সারা জীবন সেটাকে লাস্ট করে, 25 বছর মিনিমাম। সেই জন্য ব্ল্যাক ম্যাজিক মানে তো কারো ক্ষতি করছি, ক্ষতি করা। হ্যাঁ, আর সেটা কতদিন পর্যন্ত? তার উপরে তো তার পিত্র আছে, তার উপরে তার কুল দেবী আছে, তার সব, তারা প্রোটেকশনে আছে। কখনো না কখনো সেটা তো কেটেই যাবে, যদি কেউ কেটে দেয়, কখনো না কখনো সেটা কাটবে। কিন্তু যদি কারোর ভালো করতে যায়, তখন সেটা লং লাস্টিং। ঠিক। আমাকে এবার একটা জিনিস বলে, যে ব্ল্যাক ম্যাজিক যারা করে বা যারা করায়, ঠিক আছে, মানে আমি ধরো একজনকে বললাম যে তুমি ব্ল্যাক ম্যাজিকটা করবে, তো ক্ষতিটা কাদের হয়? এটা তো এমন যে একটা ব্ল্যাক ম্যাজিক নামটাতেই তো আমার কারোর ক্ষতি করা, তো এটাতে যে করছে তারও ক্ষতি হয়, যে করাচ্ছে তারও কি ক্ষতি হয়? হ্যাঁ, যে করাচ্ছে তার যেমন ক্ষতি হবে, যে করছে, যে তান্ত্রিক করছে, যে কাপালিক করছে, তারও কিন্তু একই ক্ষতি হবে। আর সেটা কিন্তু তান্ত্রিক, যারা একটু ভালো তান্ত্রিক অগরি, যারা ব্ল্যাক ম্যাজিক করে জেনারেলি, তারা সেই জন্য অনেক বেশি তারা তাবিজ কবচ তাদের করতে হয়, কারণ তাদের কোনো না কোথাও একটা ভয় আছে যে আমার কিছু হতে পারে। ব্ল্যাক ম্যাজিক দুটো পয়েন্টে হয়, একটা হচ্ছে ভয়, আর একটা হচ্ছে প্রেম। এই দুটো পয়েন্ট আছে যেখানে মানুষের অরা উইক হয়ে যায়। তার যে আভামণ্ডল, কেউ যদি মানুষ ভয় পেয়ে থাকে, তার উপর ব্ল্যাক ম্যাজিক করা খুব ইজি। আর যদি কেউ খুব ভালোবেসে থাকে, হয়তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তাদের মধ্যে খুব একটা ইন্টিমেসি, খুব একটা গভীর সম্পর্ক,
সেখানেও কিন্তু ব্ল্যাক ম্যাজিক উইক কাজ হয়ে যাবে, করছে। কারণ বিকজ ওরা দুজন তোকে ভালোবাসা মানে Access আছে। রাইট। এই যে একটা ইন্টারনাল অ্যাক্সেস, তারা যখন হাজব্যান্ড ওয়াইফ কিংবা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তারা যখন মিলন আসছে, তারা কিন্তু তাদের আত্মিক সম্পর্ক তৈরি হচ্ছে, সেখানেই কিন্তু এই অ্যাক্সেসটা। সেই জন্য ভয় আর প্রেম এই দুটোর উপরে কিন্তু কাজ করে। আরে খুব ইন্টারেস্টিং, মানে এই জগৎটা খুব ইন্টারেস্টিং, মানে একটা পডকাস্টে এটা খুব পুরো কভার করা খুবই ডিফিকাল্ট। মানে যত তোমার সঙ্গে কথা বলছি না, তত আমার কথা ভিতর থেকে বেরাচ্ছে, তত আমার কৌতূহল বেরাচ্ছে, আমার এটা জানার খুব ইচ্ছা হচ্ছে। এটা আমার আমার যেটা হচ্ছে যে এর মধ্যে বশীকরণ আছে, যেটা তুমি ভালোবাসার কথা বলে, এই ভালোবাসার ক্ষেত্রে কি বশীকরণটা বেশি তাড়াতাড়ি কাজ করে? হ্যাঁ, বশীকরণ ব্যাপারটা হচ্ছে বশী কথাটা এসছে শিব থেকে। হুম শিবকে উল্টো করলে বশী, হুম সেখান থেকে বশীকরণ। তো যেখানে শিব নেই সেখানে বশীকরণ। হুম শিব মানে হচ্ছে পরব্রহ্ম। আমাকে যদি কেউ ছেড়ে চলে গেছে, কিংবা হাজব্যান্ড ওয়াইফ কারোর মধ্যে হয়তো সম্পর্ক খারাপ হয়ে গেছে, কিন্তু আমি দেখছি যে তার যে আমার কাছে এসছে, আমি দেখছি না দুজনে ভালোই থাকবে, দুজনের একসাথে ফিরে আসা উচিত। হয়তো কোনো রকম এরকম পরিস্থিতি এসছে যে তারা হয়তো আলাদা হয়ে গেছে, হুম তখন সেখানে ওটাকে পুষ্টিকর্ম হিসেবে দেখা হবে। সেখানে পুষ্টিকর্ম হিসেবে কিন্তু বশীকরণকে দেখা হবে। সেখানে কিন্তু কোনো রকম নেগেটিভ এফেক্ট নেই। সেখানে কিন্তু হ্যাঁ, এবারে আমি আমার কাছে কেউ এলো, বললো যে আমার গার্লফ্রেন্ডের সাথে আমার 2 মাসের সম্পর্ক, হুম, ও আমাকে ছেড়ে চলে গেছে, তার উপর আমাকে বশীকরণ করতে হবে, ইনস্ট্যান্ট আউট। সেখানে কিন্তু কাজ হচ্ছে না। হ্যাঁ, কাজ হবে, হবে না কেন, কিন্তু আমরা করি না, আমি করি না, এবার যারা করে করে। মেইন ব্যাপারটা হচ্ছে যে তাতে কি তার কোনো লাভ হবে? আমি যদি এটা ভাবি যে হ্যাঁ ঠিক আছে, আহ, তাকে বশীকরণ করে দিয়ে শুধুমাত্র যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বশীকরণ হয় তা কিন্তু নয়, সেখানে কিন্তু ছেলে মেয়েদের ক্ষেত্রেও হয়। হয়তো ছেলে মেয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে, কোনো রাগ, বাবা মায়ের উপর রাগ করে চলে গেছে, তো আমরা তাকে বলি যে হ্যাঁ ঠিক আছে, তার কোনো একটা জিনিস নিয়ে আসলো, এবার তার উপরে আমি একটা ক্রিয়া করলাম, বশীকরণ ক্রিয়া করলাম, তার 72 ঘন্টার মধ্যে সে ফেরত আসতেই হবে তাকে। যে নেগেটিভিটিগুলো, সেই নেগেটিভিটি একটা ক্লাউড তৈরি হয়ে যায়। সেই জন্য সে চর্মচক্ষুর বাইরে গিয়ে দেখতে পারে না, সেখানে গিয়ে দেখতে পারে না যে সেই মানুষটাকে আমি ছেড়ে চলে যাচ্ছি, তার কতটা ক্ষতি হতে পারে, কিংবা তার জন্য আমার কতটা ক্ষতি হতে পারে। কিন্তু তাও সে একটা সেরকম র্যাশ ডিসিশন নিচ্ছে। সেরকম ক্ষেত্রে আমরা কিন্তু বশীকরণের প্রয়োগ করি। আর সেখানে কিন্তু সেই বশীকরণের প্রয়োগ শুধুমাত্র একটাই কারণ, যে ওখানে যে নেগেটিভিটি তৈরি হচ্ছে, যেখানে একটা তিক্ততা তৈরি হয়েছে, সেই তিক্ততাটাকে কমিয়ে দেবে। একটা যে মেমোরি, একটা ডরমেন্ট মেমোরি তৈরি হয়ে গেছে, যে হ্যাঁ ঠিক আছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া হচ্ছে, সেই ঝগড়ার কারণটাকে এন্ড করে দেবে। রাইট রাইট। আমরা আজকে অনেক কিছু নিয়ে জানতে পারলাম আজকে। আমাকে আরেকটা জিনিস বলবে, যদি কখনো কারোর উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়, সে কি করে নিজে বুঝতে পারবে যে কোনো ব্ল্যাক ম্যাজিক হয়েছে? মানে কি ব্ল্যাক ম্যাজিক হয়েছে সেটা না, হুম, বাট কিছু একটা ব্ল্যাক ম্যাজিক ভালো। হয়েছে, হুম। সেটা কি করে বুঝতে পারবে? প্রথম কথা হচ্ছে যে তার যে বেসিক জিনিসগুলো, যেমন খিদে পাওয়া, ঘুম পাওয়া, জল পিপাসা পাওয়া, এইগুলো ড্রাস্টিক্যালি কমে যাবে। প্রথম লক্ষণ, সে ঘুমাতে পারবে না, তার ঘুমই আসবে না। দ্বিতীয়ত, তার খিদে পাবে না, তাই সে জল খেতে পারবে না, আস্তে আস্তে সে শুকিয়ে যাবে, কিংবা তার শরীর খারাপ হয়ে যাবে। তার আশেপাশের মানুষরা তার কাছে আসা মাত্রই একটা নেগেটিভিটি ফিল করবে। একটা মনে হবে যেন সে একটা কালো, একটা অন্ধকার, একটা মেঘাচ্ছন্ন, একটা কালো মেঘের মধ্যে সে আছে। আশেপাশে আসলে মনে হবে যেন হ্যাঁ ঠিক আছে, এই মানুষটা খুব নেগেটিভ। আমার মনে হয় না কখনো কখনো যে কোনো মানুষের কাছে গেলাম, আমরা খুব নেগেটিভিটি ফিল করছি। সেটা হতে পারে যে তার উপর কোনো ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল কখন, সেটা এখনো পর্যন্ত হয়তো যায়নি, কিংবা তার কিছু এরকম ডার্ক প্র্যাকটিসেস আছে যেটার জন্য সে এরকম নেগেটিভিটি সে অ্যাট্রাক্ট করেছে। তো প্রথম লক্ষণ এইটা। সেকেন্ড লক্ষণ হচ্ছে যে তার যে আশেপাশে যে বন্ধু বান্ধব, তারা তার থেকে দূরে সরে যাবে, তার রিলেশন খারাপ হয়ে যাবে, তার ফাইন্যান্সিয়াল ব্লক স্টার্ট হয়ে যাবে, তার আর্নিং একদম বন্ধ হয়ে যাবে, কোনো কিছু সফল হবে না। সে পড়াশোনা করতে গেলে সে হয়তো খুব পড়াশোনা করেছে, পরীক্ষার খাতায় গিয়ে সব ভুলে যাবে, তার মেমোরি বন্ধ হয়ে যাবে, কাজ করা বন্ধ হবে, পুরনো জিনিস মনে করতে পারবে না। কেন? কারণ সেখানে ব্লক করে দেওয়া হচ্ছে, প্রতিটা চক্রকে সেখানে ধরে 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 কিন্তু সেখানে ব্লক করে দেওয়া হয়। তার যে এফেক্ট, সেই এফেক্টগুলো, এমনকি ব্ল্যাক ম্যাজিকে আরও একটা জিনিস হয়, সেটা হচ্ছে যে কারোর সেক্সুয়াল ডিজায়ার খুব বেড়ে যায়।
এটাও কিন্তু ব্ল্যাক ম্যাজিকের জন্য হয়। আবার কমিও যায়। আবার না কমে যায়, হ্যাঁ কমেও যায়, বেড়েও যায়, এবার ডিপেন্ড করছে যে তার উপরে কি চালানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। হ্যাঁ, এবারে যদি তার উপরে কোনো এমন কোনো প্রেত হয়তো চালান করা হলো, কারোর শরীরে হয়তো প্রেত চালান করা হলো, যে যার মুখ্য ভোগ হচ্ছে মৈথুন, পঞ্চমকরের কোনো একটা মকার হয়তো তার ভোগ হবেই। হ্যাঁ, হয় মধ্য হবে, মাংস হবে, মৎস্য হবে, মুদ্রা হবে, মৈথুন হবে, এই পাঁচটার বাইরে তার কোনো ভোগ না। হবে না। তো তার হয়তো মৈথুন ভোগ, সে মৈথুন প্রিয়, তো সে কি করবে, সে ওই শরীরে গিয়ে মৈথুন ভোগ করবে। সেই মানুষটা রাত্রেবেলা খুব বেশি সেক্সুয়াল হয়ে যাবে, তার অটোমেটিক, সে যদি পুরুষ হয় অটোমেটিক তার বীর্যপাত হয়ে যাবে, সে যদি নারী হয় তার অটোমেটিক তার রজস্রাব হয়ে যাবে। সে রাত্রেবেলা মনে হবে যেন কেউ তার সাথে সেক্স করছে, তার সাথে কোনো শারীরিক মিলন করছে, মনে হবে ঘুমের মধ্যে যেন কেউ আমার সাথে এসে শারীরিক মিলন করছে, এই জিনিসগুলো হয়। অথবা সে হঠাৎ করে দেখা যাবে সে হয়তো মদ খায় না, কিন্তু সে মদের উপর হয়তো আসক্তি চলে এলো, এতটা বেশি আসক্তি সে মদ খেয়েই যাচ্ছে, হয়তো পুরো বোতল খেয়ে নিল, তার তাও কিছু হলো না। কিংবা হয়তো মাংস, হয়তো কাঁচা মাংস দেখে তার লোভ হচ্ছে। একটা ব্ল্যাক ম্যাজিক আমি এমন কেস পেয়েছিলাম, দেখা গেছিল যে হঠাৎ করে সেই ছেলেটা 18-19 বছরের ছেলে ছিল, তার উপরে প্রেত চালান করা হয়েছিল, এবং সেই প্রেতটি একটি মেয়ের প্রেত ছিল, একটি মহিলার প্রেত ছিল, যে বিয়ের পরে খুব একটা বেশি সেক্সুয়ালি স্যাটিসফাইড ছিল না, সে শারীরিকভাবে অতটা বেশি স্যাটিসফাইড ছিল না, কোনো রকম ভাবে সে হয়তো মারা গেছে, অপঘাতে মৃত্যু হয়ে গেছে, হয়তো তার হাজবেন্ড মেরে দিয়েছে, সেই প্রেতকে চালান করা হয়েছিল সেই ছেলেটার শরীরে। এবার ছেলেটার মধ্যে দুটো জিনিস ডমিনেন্ট হয়ে যায়, একটা হচ্ছে সে রাত্রেবেলা, প্রতিদিন রাত্রেবেলা তার মনে হয় যেন সে কারোর সাথে শারীরিক সম্বন্ধ করছে, অজানা, সে প্রতিদিন মনে হচ্ছে না আজকের সাথে কালকে ওর সাথে বিভিন্ন, এবং সেখানে কিন্তু সে নিজেরই পরিবারের লোকজনকে তার তার প্রতি কিন্তু নিজের বোনের প্রতি, নিজের ফ্যামিলি মেম্বারদের প্রতি তার সেক্সুয়াল ডিজায়ার আসছে। তার সাথে সাথে আরেকটা জিনিস এসেছিল, সেটা হচ্ছে যে চিকেনের, মুরগির যে মেটে হয় না, তো যখনই বাড়িতে মুরগি আসতো, চিকেন আসতো, সে গিয়ে ওই মেটেটাকে কাঁচা কাঁচা খেয়ে দিত। কাঁচা মাংস খাওয়া এটাও কিন্তু প্রেতের লক্ষণ, সে কাঁচা জিনিস খেতে পছন্দ করবে, কাঁচা মাংস। সেই জন্য এখানে একটা প্রাসঙ্গিক একটা কথা বলি, যে বাইরের দেশে যে ইউএস এর আমার কাছে কিছু ক্লায়েন্ট আসে, তারাও কিন্তু এরকম ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়। আর মোস্টলি দেখা গেছে যে বাইরের দেশের ইউএসএ তে কিন্তু তারা স্টেক খায়, রেয়ার ডান স্টেক, হাফ ডান স্টেক, যেখানে কাটলে ব্লাড বেরোচ্ছে। তুমি যদি আমাদের হার্ভার্ডের একটা ইয়ে ছিল, একটা রিসার্চ ছিল, যে মাংস কেটে যেখান থেকে রক্ত বেরোচ্ছে সেই মাংসটা খেতে তার পছন্দ, কোথাও না কোথাও তার একটা কিন্তু নেগেটিভিটি, একটা নেগেটিভ সার্কেল কিন্তু একটা কাজ করছে, তার মধ্যে দিয়ে অন্য কোনো স্পিরিট, অন্য কোনো সোল কিন্তু এসে তার মুখ দিয়ে কিন্তু খাবারটা খাচ্ছে। তাকে যখন সেখান থেকে যখন বার করে দেওয়া হলো, তার অরা পুরোপুরি ক্লিন করে দেওয়া হলো, তার সবকটা তত্ত্ব একদম পুরো ক্লিন করে দেওয়া হলো, তার কিন্তু মাংস দেখে ভক্তিই লাগছে না, সে আর মাংস খেতে চাইছে না, সে খাচ্ছে বা কিন্তু মানুষের মতো, মানে সেটা পুড়িয়ে মাংস বা একদম পুরো আমরা যেরকম ভাবে খাই নর্মাল ওয়েল ডান, হ্যাঁ সে ওয়েল ডান, তখন তার ওয়েল ডান খাবার খেতে পছন্দ হচ্ছে। সেই জন্য বাইরের দেশে মানুষের এই ব্যাপারটাতে কনসিয়াসনেস একদমই নেই বলে তারা কিন্তু খুব বেশি এই ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়ে যায়। প্রচুর ব্ল্যাক ম্যাজিক বাইরেই হয় বেশি, আমাদের এখানে থেকে বেশি ওখানে হয়। ওখানে ভুডু চলে, ভুডু কারেক্ট, হ্যাঁ উইচক্রাফট চলে ওখানে, মানে এমন এমন জিনিস আমাদের তুলনায় হয়তো এমন কিছু না। হ্যাঁ, কারণ আমরা যারা নিত্যকর্ম করি, আমাদের এখানে তো এমন এমন সাধনা হয় যেটা আমাদের এখানেই পসিবল, ওদের ওখানে সেটা পসিবল হবে না, সব এখান থেকে তৈরি হয়। সেটাই তো মনে, আমাদের পুরো বিশ্বের কিন্তু তন্ত্র আমাদের এই বাংলার মাটিতে, এই বাংলার মাটি থেকেই শুরু হয় তন্ত্র, এই বাংলার মাটিতেই শেষ হয়। বাংলা মানে শুধুমাত্র বাংলা নয়, অঙ্গ বঙ্গ কলিঙ্গ সবকিছু মিলিয়ে কিন্তু আমাদের বঙ্গ, এই যে আমাদের কামাখ্যা, সেটা কিন্তু আমাদের বঙ্গেরই একটা পার্ট, এখান থেকেই তন্ত্র শুরু হচ্ছে। আর বাইরে থেকে ওরা এসে কিন্তু সেই জিনিসটাকে নিয়ে যায় বাইরে, তারপর গিয়ে প্র্যাকটিস করে। যারা বাইরে বলছে সেটান কিংবা অন্যান্য যে লুসিফার নাম দিচ্ছে, হ্যাঁ সে নাম আলাদা দিচ্ছে, কিন্তু আলটিমেটলি কিন্তু তারা এসে একই জিনিস, সেই প্রেতেরই কিন্তু কাজ। এবার তুলসী দাসকে যেমন হনুমানজি দর্শন দিয়েছিলেন প্রেতের মাধ্যমে, এটা যদি আমরা হিস্ট্রি ঘাঁটি তাহলে আমরা দেখতে পাবো যে তুলসী দাসকে কিন্তু
হনুমানজি এসে তিলক করেছিলেন, সেখানে কিন্তু তার আগে একজন প্রেত এসেছিল। তখন প্রেত এসে বলছিল কি চাই, তখন তুলসীদাস বললে আমি হনুমানজির সাথে দেখা করতে চাই। সেই প্রেতই কিন্তু আলটিমেটলি হনুমানের কাছে হনুমানজির কিন্তু দর্শন দেয়। তো সেই প্রেতকে এবার আমাদের কাছে যখন পাঠানো হয়, যখন আমরা ইন্ডিয়ান কিংবা ভারতীয়র কাছে যখন পাঠানো হয়, যে নিত্যকর্ম করে, সে প্রতিদিন গিয়ে ঈশ্বরের বা ভগবানের সামনে, ঠাকুর আসনের সামনে গিয়ে একটু ফুলমালা, একটু প্রার্থনা করছে, একটু যা মন্ত্র শিখছে, হ্যাঁ ঠিক আছে, তার পঞ্চপ্রচারে পুজো করছে, ষোড়শোপচারে পুজো করছে, যেভাবেই করছে না কেন, একটু ধূপ দ্বীপ দেখিয়ে দিল একটুখানি, তার উপরে কিন্তু নেগেটিভিটি অতটা আসবে না। বাইরের দেশে কিন্তু এগুলো জিনিসগুলো নেই, সংস্কারটা নেই। সংস্কার নেই বলে কিন্তু তারা বেশি, তাদের কিছু বলতে গেলে তারা লজিক্যাল মাইন্ড দিয়ে সেটা ভাবতে চেষ্টা করে। হ্যাঁ, কিন্তু সেখানে সেটা যখন পসিবল হয় না, আর সেটা যখন এই স্পিরিচুয়ালিটি দিয়ে যখন সর্ট আউট হয়ে যায়, তখন তারা অ্যাট্রাক্টেড হয়ে যায়, তখন তারা ইন্ডিয়ার প্রতি অ্যাট্রাক্টেড হয়ে যায়। আজকের দিনে ইন্ডিয়াতে আমি যে বিভিন্ন জায়গায়, ঋষিকেশ বলো, কেরালা বলো, বিভিন্ন আরো যে আমাদের কামাখ্যা বলো, কালীঘাটে, বিভিন্ন জায়গায় বিদেশিদের সংখ্যা ভরে গেছে। সব বিদেশিরা বাইরে থেকে, রাশিয়া থেকে, ইউএস থেকে এসে এখানে কালো কাপড় পরে নিচ্ছে, গেরুয়া কাপড় পরে নিচ্ছে, হিন্দু হয়ে যাচ্ছে, এত হাজার হাজার সন্ন্যাসী হয়ে যাচ্ছে। কেন? কারণ তাদের বোঝার, তারা যেটুকু তাদের ক্ষমতা ছিল, তার বাইরে গিয়ে তারা কিছু দেখতে পাচ্ছে। তো এইটাই হচ্ছে আমাদের মেইন ফল্ট, যে আমরা নিজের থেকে খুবই বিচ্যুত। আমরা আত্মতীর্থ, আমরা যে আগের দিন আমি একটা পোস্ট করেছিলাম ফেসবুকে, আত্মতীর্থ, সবাই তীর্থে কি ভাবে যে হ্যাঁ তীর্থ, কিন্তু শিব পার্বতীকে বলছে যে তীর্থ সেটা নয়। তীর্থ হচ্ছে নিজের, আমার ভেতরে যে চেতনা, সেই চেতনার সন্দেহ যতক্ষণ না পর্যন্ত তার একটা আমি হদিশ পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত তীর্থ সম্ভব নয়। সব তীর্থ আমাদের আত্মায়, আত্মাই হচ্ছে, সেই হচ্ছে পরমাত্মার নিদর্শন। তো একবার যদি কেউ, কোনো সাধক যদি নিজের চেতনা, নিজের আত্মার সাথে একবার যদি একাকার হয়ে গেল, তার উপর কোনো ম্যাজিক সম্ভব না, আমার উপর কোনো ব্ল্যাক ম্যাজিক সম্ভব না, আমার উপর কোনো তন্ত্রমন্ত্র সম্ভব না। এরকম হয়েছে মণিকর্ণিকা ঘাটে প্রথমে যখন সাধনা প্রথমে তখন আমার খুব ইন্টারেস্ট ছিল শর্ট কর্ম শিখবো, বশীকরণ, মারণ, মোহন, উচ্চাটন, স্তম্ভন, এসব ক্রিয়া শিখবো। আর আমার তখন জীবনেরও এমন একটা পরিস্থিতি যাচ্ছিলাম যে আমাকে বাইরে বাইরে ঘুরতে হতো। তো এরকম একজন অঘরী কাপালিক পেয়েছি, ওখানে বসে সাধনা করছে। এবার আমি গিয়ে জিজ্ঞেস করেছি, আমি সাদা মনে কোনো কাদা নেই, আমি গিয়ে জিজ্ঞেস করেছি আমি মারণ শিখতে চাই, আমি মারণ শিখতে চাই। ও আমাকে বললো তুই মারণ শিখতে চাস, আচ্ছা ঠিক আছে, যা ওইখানে তুই কালকে সকালে আসবি, ভোরবেলা যে প্রথম যে ইউরিন সেটাকে ক্লাসে করে নিয়ে আসবো। কথা মতো কাজ। আমি পরের দিন সকালবেলা এলাম, প্রথম যে ইউরিন সেটাকে নিয়ে আসলাম, বললো ওইখান থেকে গঙ্গা জল নিয়ে আয়। ইউরিনের সাথে গঙ্গা জল মেশালো, তার মধ্যেও মেশালো হচ্ছে তারই বার করলো একটা কারণের বোতল, বার করলো, মিশিয়ে দিল তার মধ্যে, বললো খা। হ্যাঁ, সাধারণ মানুষ সেটা খেতে পারবে না, শ্মশানে বসে মরা পুড়ছে, নোংরা গন্ধ, তার মধ্যে নিজেরই মূত্র পান করছি আমি। তো আমিও তো বুঝতাম না। বললো দেখ তোর মারণ করছি আমি, খেয়ে নে। আমি খেয়ে নিয়েছি, খেয়ে ওখানে বসে পড়েছি। ওখানে বসে 2 ঘন্টা 3 ঘন্টা আমি বসে, আমার কোনো হদিশ নেই, কোনো হুঁশ নেই, আমি বসে আছি তো বসেই আছি, কোনো হুঁশ নেই। তারপর কিছুক্ষণ পরে, প্রায় 3 ঘন্টা পরে, উনি আমার প্রথম এই শর্ট কর্মের প্রথম গুরু উনি, ত্রিলোকীনাথ। তো সে আমাকে বললো বুঝলি মারণ, সে আমাকে জাগিয়ে তুললো, আমাকে আবার চেতনায় ফেরত আনলো, আমাকে বললো যে মারণটা বুঝলি। তাহলে মারণ করলে তো মানুষ মরে যায়। বলছে না, এটাই হচ্ছে সব থেকে বড় ভুল ধারণা। মারণ করলে মানুষ মরে না, কিন্তু মরণ পরিস্থিতি তৈরি করে দেয়। তার চেতনার সাথে সে এতটা ভাবে বিক্ষিপ্ত করে দেবে, সে হয়তো কোনো এক গাড়ির তলায় চলে গেল, হয়তো কোথাও থেকে এমন কিছু করে দিল সেখানে ওর মৃত্যু হয়ে গেল, কারণ সে তার নিজের সেন্সে নেই। সেটাই হচ্ছে মারণ। মারণ মানে কিন্তু তার মৃত্যু হয়ে যাবে, কিংবা সে এনার্জিকে তাকে ঘুমের মধ্যে মেরে দেবে, তা একদম ঠিক। এইবার কনসেপ্টটা আমি খুব ভালোভাবে বুঝলাম, মারণ ক্রিয়ার কনসেপ্টটা কি। এটাও মারণ নয়। মারণ ক্রিয়া যেটা তন্ত্রে বলা হচ্ছে, সে মারণ ক্রিয়া মানে হচ্ছে আমাদের যে ষড়রিপু, সে ষড়রিপুর মারণ। বশীকরণ মানে হচ্ছে আমাদের যে
কামনা বাসনা, তার বশীকরণ, তাকে বশ করা। হুম স্তম্ভন মানে হচ্ছে আমার যে পাপ কর্ম, আমার যে অপরাধ কর্ম যেখানে আমি লিপ্ত, আমার যে নেশা কিংবা আমি যেখানে গ্রসিত, সেটা স্তম্ভন। এখানে কিন্তু অন্য কাউকে মারণ মোহন উচ্চাটনের কথা বলা হচ্ছে না, সেখানে কোনো তন্ত্রশাস্ত্রে লেখা নেই। এবং এমনকি সেইটার কনসেপ্ট নিয়ে যখন অন্য মানুষকে যখন সেটা প্রয়োগ করা হচ্ছে, তারও কিন্তু রুদ্রজামল তন্ত্রে কিন্তু তার পুরো একদম ব্যাখ্যা দেওয়া আছে। যদি কেউ সেটা অন্যের উপর কোনো খারাপ কাজে যদি প্রয়োগ করা হয়, তার কি ফল, তার কি নেগেটিভ ফল হতে পারে তার এবং তার পরিবারের, সেটাও লেখা আছে। তো সেজন্য আমরা মারণ করি, কাকে করি? আমার হয়তো খুব ইচ্ছা হচ্ছে যে ঠিক আছে আমি মিষ্টি খাবো, আমার মনের মধ্যে কামনা উঠলো যে আমি মিষ্টি খাবো হঠাৎ করে। সাধক হিসেবে আমার মনের কোনো রকম বাসনা, কামনা এগুলো থাকা উচিত না। আমরা যেটুকু পাই আমরা সেটুকু গ্রহণ করি। তার বাইরে যদি আমার কোনো ইচ্ছা হলো, আমি সেখানে মারণ করবো তাকে। আমার নিজের ইচ্ছাটাকে আমি দমন করব, মারণ করে দেবো। আমার কোনো হয়তো এমন কিছু নেশা লেগে গেল, হয়তো আমি মদ খুব খাচ্ছি, সেই মদ খাওয়ার যে আমার যে অভ্যেস, সেই অভ্যেসটাকে আমি বশীকরণ করে নিলাম, সেটাকে আমি বশ করে নিলাম যে হ্যাঁ ঠিক আছে আমি সেখানে আর। তো এই জিনিসগুলো অন্যভাবে প্রচার করা হয়, এমনকি অন্যভাবে সেটাকে প্রয়োগ করা হয়। ইউটিউবে আজকাল অনেকে তন্ত্রমন্ত্রের ব্যাপারে অনেক কিছু জ্ঞান দেয়, কিন্তু আসল জিনিস যে সৎকর্ম, সেই সৎকর্ম কিন্তু আমাদের ষড়রিপুর সাথে জড়িত, ওতপ্রোতভাবে জড়িত। সেই যদি সেটা না শেখে, ওই অন্যের উপরে কি করে মারণ করতে হয়, অন্যকে কিভাবে বশীকরণ করতে হয়, ওইসব শিখে আলটিমেটলি নিজের ক্ষতি করা ছাড়া আর কোনো কিছুই হয় আয়ু না। কমে যায় যারা এরকম করে। আয়ু কমানোর আমরা কেউ নই। আমাদের যেটুকু ক্ষমতা, ঈশ্বর প্রদত্ত ক্ষমতা এই শরীরে থেকে, সেটা খুবই সীমিত। তার জন্য আমাকে বাইরের কোনো আত্মার কিংবা কোনো দেবতার, অপদেবতার সাহায্য নিতে হবে। যদি কারোর আয়ু কমাতে হয়, তখন সে তাকে এমনভাবে ঘিরে ফেলে যে সে তার অভ্যেসবশত কিংবা সে এমনভাবে অন্য ভুলভাল কাজে এমনভাবে জড়িয়ে যাবে যে আলটিমেটলি তার বয়সটা, তার আয়ু অটোমেটিক্যালি কমে যাবে। তার মদ খাওয়ার নেশা এমন লেগে গেল যে তার লিভারটা খারাপ হয়ে গেল। তার সিগারেটের নেশা এমন বেশি হয়ে গেল, তার ফুসফুসটা খারাপ হয়ে গেল, অটোমেটিক্যালি আয় কমে গেল। এমনিতে মানুষের ক্ষমতা নেই, কিন্তু মানুষের বাইরে যারা আছে অপদেবতা, তাদেরকে সেভাবে ইউজ করা হয়। তো আজকে খুব ভালো লাগলো তোমার সঙ্গে পডকাস্টটা করে। এবার বলো তোমার এক্সপিরিয়েন্স কেমন আমাদের সঙ্গে হলো, আর এটা তোমার প্রথম পডকাস্ট হলো, হ্যাঁ, তো তোমার প্রথম পডকাস্টে তোমার কেমন লাগলো এবার বলো। বলার তো অনেক কিছুই আছে, এমনকি অনেক কিছু টপিক যেগুলো এখনো পর্যন্ত আনএক্সপ্লোর্ড। কিন্তু সত্যি কথা বলতে যে আমি এই যে নিজের মনের কথাটা এখানে বলতে পারছি তোমার সঙ্গে, তুমি যে প্রশ্নগুলো করছো, সেই প্রশ্নগুলোর খুবই গভীরতা অনেক বেশি। আর আজকালকার দিনে সেই প্রশ্ন কেউ করে না। হ্যাঁ, সবাই যেগুলো প্রশ্ন করে সেগুলো সব উল্টো পাল্টা প্রশ্ন, আলটিমেটলি তাদের কি কারোর কিছু লাভ হয় না, কোনো ইনফরমেটিভ নয়। যেটা কোনো কেউ নিজের জীবনে নামিয়ে নিয়ে সে নিজের জীবনকে সমৃদ্ধ করবে, সেরকম কিছু নয়। তবে তোমার পডকাস্টের থেকে যে কটা আমি দেখেছি ভিডিও, এমনকি এখানেও তুমি যা যা কোয়েশ্চেন করছো, এটাতে কিন্তু মানুষের উপকার বেশি হবে, এখানে কিন্তু কোনো অপকার হবে একদম না। একদম। আর আমার ইচ্ছা আছে তোমার সঙ্গে আবার একটা এপিসোড করা, যেখানে আমরা অন্য তন্ত্র সাধনের অন্য একটা পার্ট আমরা এক্সপ্লোর করব, যেটাতে লোকেদের উপকার হবে। আমি চাই লোকের উপকারটা হোক। হুম, লোকেরা অনেক ভুল ফাঁদে পা দিয়ে ফেলে। হুম, আমাকে অনেকে অ্যাপ্রোচ করেছে এর আগে পডকাস্ট করার জন্য, আমি কিন্তু তোমার সঙ্গে পডকাস্ট করতে ইন্টারেস্টেড ছিলাম এই কারণে যে তুমি বলেছো যে আমি তন্ত্রের আসল মুখটা দেখাবো, যেটা লোকের উপকারটা হয়। আর আমি চাই লোকের উপকারটা হোক, লোকেরা ভুল ভ্রান্তি বা লোকের ক্ষতিটা আমি চাই না কখনো। তন্ত্রের কাজই এটা, তন্ত্রের কাজ সমাজ কল্যাণে। একদম। সমাজের কোনো রকম ক্ষতি করা তন্ত্রের কাজ নয়। যদি কোনো তান্ত্রিক সমাজের কিংবা কোনো মানুষের ক্ষতি করার জন্য কোনো যদি ক্রিয়া সাধন, কোনো যদি কর্ম করে থাকে, সেটা আমাদের জন্য খুবই লজ্জার বিষয়। কারণ যারা আমরা তন্ত্র সাধনা করি, তারা খুবই, সাধনা ব্যাপারটা খুবই গুপ্ত। আমরা চট করে কাউকে বলবো না আমাদের সাধনার ব্যাপারে, আর চট করে আমরা কাউকে ভালোও করতে যাব না, কাউকে খারাপও করতে যাবো, কিছুই করতে যাবো না। খারাপ করা তো দূরের কথা, খারাপ তো অ্যালাউডই না। ঠিক আছে, আমাদের অগরপন্থে মারণ ক্রিয়া একদম পুরো নিষিদ্ধ। এবার বাকি যা আছে, হ্যাঁ ঠিক আছে, কারোর যদি ভালো হয়ে গেল, কারোর হয়তো কোনো রোগ ছিল সেটা সেরে গেল, এমনও হয়েছে কোনো কারোর, ফর এক্সাম্পল কারোর হয়তো ডাইজেস্টিভ প্রবলেম, হয়তো পাইলস হয়েছে, ঠিক আছে,
তো এবার ডাক্তার বলছে তাকে অপারেশন করতে হবে, কিন্তু তন্ত্রের মাধ্যমে সে মানুষটা কিন্তু 15 দিনের মধ্যে ঠিক হয়ে গেল। তা তন্ত্র যদি এই বিষয়ে যদি কাজে লাগানো হয় মানুষের চিকিৎসার জন্য, মানুষের ভালো করার জন্য, তার আধ্যাত্মিক উন্নতির জন্য, তার আর্থিক উন্নতির জন্য, তার সাংসারিক কার্যে তাকে যদি সুবিধা দেয়, তবেই সে তন্ত্রের মূল্য আছে। নইলে সেটা তন্ত্র নয়, সেটাকে ওই যে বললে কালো জাদু, ঠিক। ওই কালো জাদু। আজকে আমরা এই ডিফারেন্সটাও পেলাম যে ব্ল্যাক ম্যাজিক আর তন্ত্রর ডিফারেন্স। ব্ল্যাক ম্যাজিক যে কাজ করা আর তন্ত্রর যে কাজ, দুটো দুটো আলাদা। হয়তো একই গাছের ব্রাঞ্চ হতে পারে, কিন্তু দুটো জিনিসই আলাদা। আর তার সঙ্গে এটাও আমরা বুঝলাম যে কোথাও না কোথাও তুমি সায়েন্সটাকেও খুব মানে ইমপ্লিমেন্ট করো তোমার কাজের মধ্যে। ইমপ্লিমেন্ট করি এই কারণে, কারণ আজকালকার দিনে ছেলেমেয়েরা যারা ইয়াং জেনারেশন আসছে, আমাদের উচিত তাদেরকে ফোকাস করা। যারা এখন যদি তুমি দেখো সমাজের মধ্যে, পপুলেশনের মধ্যে 100টা মানুষের মধ্যে কিন্তু 40-45টা মানুষই কিন্তু ইয়াং এজ। ওল্ড এজ কিন্তু চলে যাচ্ছে। মিডল এজ যারা আমরা আছি তারা মিশেল, তারা আগের প্রজন্মকেও দেখেছি, পরের প্রজন্মকেও দেখছি। তো এখানে সব থেকে বেশি দায়িত্ব আমাদের পড়ে যায় যে আমরা আমাদের যে পরবর্তী জন্ম, যে পরবর্তী জেনারেশন, তাকে আমরা ঠিকমতো সঠিকভাবে গাইড করতে পারি। আর তারা কিন্তু সায়েন্স বোঝে, তারা কিন্তু শিক্ষিত। আমাদের যারা আগে আমাদের বাবা মা কিংবা সেই সময়ের, তাদের সেখানে কিন্তু শিক্ষার লেভেল কিন্তু অতটা ছিল না। সেখানে সেই জন্য এই অপসংস্কার কিংবা এই যে কুসংস্কার সেখানে কিন্তু অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। কিন্তু আজকালকার ছেলেমেয়েরা এই কুসংস্কার মানতে চায় না। তারা দেখতে চায় যে হ্যাঁ, সেটার পিছনে ভিত্তি কি আছে, সেটাকে কিভাবে আমি পুরোটা লজিক্যাল না হলেও সেখানে একটা বেস তো থাকবে, যেখানে আমি সেটাকে আজ যদি আমি বলি ভূত প্রেত, তো আমাকে একটা কোনো ইয়াং ছেলে যদি আসে, সে বলবে আমাকে একবার তাহলে প্রেত দেখাও, প্রেত কি? তাকে আমাকে নিয়ে যেতে হবে কোথায়, পঞ্চমন্ডির আসনে গিয়ে বসাতে হবে। আমাকে বলবে যে বসে গেলে, আমার কাছে এসছে এরকম সাধক, আমার যারা শিষ্যরা তারা আছে, হ্যাঁ প্রেত দেখবো, হ্যাঁ ঠিক আছে প্রেত দেখবি, চল। নিয়ে গেলাম কঙ্কালীতলায়, কঙ্কালীতলায় পঞ্চমন্ডির আসনে, কেউ বসতে পারে না, ক্ষমতাই নেই কারোর বসার। নে পঞ্চমন্ডির আসনে গিয়ে বস, একটা মন্ত্র দিয়ে দিলাম, নে মালা জাপ কর, আসনে বসে জাপ কর, কেউ থাকবে না আশেপাশে, 1 ঘন্টা পরে দৌড়ে দৌড়ে আসবে। হয়ে গেছে দেখা, বোঝা গেছে। কাউকে দেখেনি, অন্য কোনো প্রেত না, ওর নিজেরই দেখেছে, নিজেকেই দেখেছে অন্য কোনো ফর্মে। তার যে পুরনো মেমোরি, তার যে আশেপাশে যে একটু আগে শুরুতে বলেছিলে পিএলআরই, হ্যাঁ সেটা দেখেই ভয়, সেটা দেখে ভয় পাচ্ছে। ওখানে কিন্তু অন্য কেউ, কারণ কোনো প্রেতের ক্ষমতা নেই কারোর কোনো ক্ষতি করে, কারণ তার কাছে আমাদের মতো বুদ্ধি নেই। তারা চালিত নয়, তাদের শক্তি চালিত নয়, তারা খুবই স্ট্যাগনেন্ট এনার্জি। কিন্তু আমাদের যারা রিলেটেড, যারা পিতৃ কিংবা যারা প্রেত হয়ে গেছে, তারা কিন্তু আমাদের থ্রু দিয়ে অপারেট করে। সেজন্য আমরা তাদেরই দেখি, আর তাকেই দেখে তারপর দৌড়ে দৌড়তে আসে গুরুজি। দাদা খুব ভালো লাগলো আজকের পডকাস্টটা। আমরা এরপরে আরেকটা বললাম যে আবার একটা এপিসোড নিয়ে আসবো তোমার সঙ্গে। আজকের জন্য আমরা এখানেই করছি, কারণ আমাদের টাইমটা খুব লিমিটেড। তো আপনাদের কেমন লাগলো এই এপিসোডটা, এটা আমাদেরকে জানাবেন, নিচে কমেন্ট করে জানাবেন। আর দাদার সঙ্গে যোগাযোগ করতে হলে দাদা নিজেই বলে দেবো, তোমার সঙ্গে কি করে সবাই যোগাযোগ করে নিতে পারবো বল। আমার সাথে যোগাযোগ করার জন্য আমার হোয়াটসঅ্যাপে কিংবা আমার ইমেল আইডিতে যোগাযোগ করতে পারেন। আমার ফেসবুক প্রোফাইল আছে, আর আমার ফোন নম্বর হচ্ছে 7003552110। এটা আমার নাম্বার। যে কোনো কেউ চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে, সে আমাকে হোয়াটসঅ্যাপে কল করতে হবে। আমি ভিডিওর নিচেও ডেসক্রিপশনও দিয়ে দেবো ডিটেলস আর সব কিছু। তো যারা ইন্টারেস্টেড দাদাকে দেখানোর জন্য বা দাদার কাছে আসার জন্য, তো অবভিয়াসলি আসতে পারো, কন্ট্যাক্ট করে নিতে পারো। আর দাদা আমাদের চ্যানেলে আসার জন্য একটা ছোট্ট একটা আমাদের তরফ থেকে একটা ছোট গিফট আছে। দাদা থ্যাংক ইউ সো মাচ আমাদের চ্যানেলে আসার জন্য। আবার আমি চাইবো তোমার সঙ্গে আরেকটা পডকাস্ট করার জন্য, ঠিক আছে? আর একটু অন্য ব্যাপারে কথা বলবো, যেখানে যে কোয়েশ্চেন্সগুলো আমি করতে পারিনি, যেগুলো আমার মাথায় রয়ে গেছে, সেগুলো নেক্সট এপিসোডে আমি কথা বলতে চাই। সেগুলো তত আরেকটা পার্ট, সেটা আমি করতে চাই তোমার সঙ্গে। তো আবার দেখা হচ্ছে একটা তোমার সঙ্গে নতুন পডকাস্টে, ঠিক আছে? আপনাদের সঙ্গেও দেখা হচ্ছে আবার একটা নতুন পডকাস্টে শুক্রবার ঠিক সন্ধ্যা 7টার সময়।